থিওরি লেখাগুলোকে লিখতে হবে কিনা আমি এটা বলতে চাইছিলাম স্যার। থিওরি যে যতটুকু মুখে বলছি ওগুলা। জি স্যার। এখন একটা জিনিস প্রুফ করার আগে আমার যে সিম্বল গুলা ইউজ হয় ওই সিম্বল গুলার মানে কি ওগুলো আগে লিখে নিতে হয়, ঠিক আছে? মানে ওই সিম্বল গুলা কি কি বুঝায়, কি মানে বুঝায় ওগুলো একটু বলে দিবেন পাশে। জি স্যার। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা স্টার্ট করি। গত ক্লাসে আমরা এই পর্যন্ত পড়ছিলাম আচ্ছা, এই পর্যন্ত পড়ছিলাম যে ফ্লাক্স লিঙ্কেজেস বিটুইন 2 পয়েন্টস এক্সটার্নাল টু অ্যান আইসোলেটেড কন্ডাক্টর। আজকে আমরা যেটা করব এখান থেকে আমরা শেষ করব। তো আমি আজকে চেষ্টা করব ইন্ডাকটেন্সটা শেষ করে দেওয়ার। ইন্ডাকটেন্সের ম্যাথ দিবি আজকে করাইতে পারবো না, নেক্সট ক্লাস থেকে ইন্ডাকটেন্সের ম্যাথ আর হচ্ছে ক্যাপাসিট্যান্স শুরু করব। ক্লাস শুরু করার আগে যেটা বলা দরকার যে আপনাদের আজকে হলে ক্লাস হবে 6 নাম্বার, তাই না? 6, তাহলে নেক্সট উইকে হবে 8টা। তো নেক্সট উইকের পরের উইকে হচ্ছে কি আমি আপনাদের সিটি নিব, আর হচ্ছে যে নেক্সট উইকে ক্লাস শেষ হওয়ার পরে আমি আপনাদের 5 মার্কের একটা অ্যাসাইনমেন্ট দেব। এই অ্যাসাইনমেন্ট সেকশনটা আমি খুলে দেব, এখানে আপনারা অ্যাসাইনমেন্টগুলো জমা দিবেন, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে দেখেন তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্ডাকটেন্স অফ এ সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইন। মানে একটা সিঙ্গেল ফেজ লাইন আছে যেটা হচ্ছে কত ওয়্যার লাইনের, টু ওয়্যার লাইন, দুইটা ওয়্যার আছে। সেই ওয়্যারের ইন্ডাকটেন্সটা কিরকম হয় এরকম একটা সিস্টেমের আমরা হচ্ছে ইন্ডাকটেন্সটা ক্যালকুলেট করব। তো একটু ভালো করে দেখেন, আগে আমরা যেগুলো পড়াইছিলাম যে এখানে এগুলো হচ্ছে যে একটা কন্ডাক্টর আছে। প্রথম থেকে একটু স্টার্ট করি। এটা আমরা যে প্রথম যে প্রুফটা দেখাইছিলাম, এই যে এটা, এই প্রুফটা ছিল এরকম যে এখানে আপনার একটা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরের মধ্য দিয়ে আপনার কারেন্ট ফ্লো করতেছে। এখন এই কারেন্ট ফ্লো হওয়ার কারণে আমার কন্ডাক্টরের চারপাশে হচ্ছে কি ফ্লাক্স তৈরি হচ্ছে। এই ফ্লাক্স গুলা কিছু, এই টোটাল যে ফ্লাক্স তৈরি হচ্ছে এই ফ্লাক্সের কিছু সংখ্যক অংশ আমার কন্ডাক্টরকে আবার কাট করতেছে। এইটার জন্য আমার যে ইন্ডাকটেন্সটা তৈরি হয় সেটা হচ্ছে একটা ইন্টারনাল ইন্ডাকটেন্স। আর এটা আমরা বের করছিলাম, সেটার মান ছিল হচ্ছে মিউ আই বাই 8 পাই। এবং এখানে যদি আমরা রিলেটিভ পারমিএবিলিটি 1 ধরি, সেক্ষেত্রে আমার পারমিএবিলিটি মিউ যেটা হয় সেটা হচ্ছে 4.10⁻⁻⁷। এবং সেই ক্ষেত্রে আমার এল ইন্টারনাল যে ইন্ডাকটেন্সের মানটা সেটা হয় 1/10⁻⁷। ইউনিটটা হচ্ছে হেনরি পার মিটার। আর যেটা হচ্ছে যে আমরা এটা গেল ইন্টারনাল, ঠিক তেমনি ভাবে ওই কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো করার কারণে যেহেতু ফ্লাক্স তৈরি হচ্ছে, ওই ফ্লাক্সে আমরা বলছিলাম যে বাইরের দুইটা পয়েন্টের, যে ওই কন্ডাক্টরের বাইরের দুইটা পয়েন্ট ধরছিলাম এখানে D1 এবং D2। এই D1 এবং D2 পয়েন্টের মধ্যবর্তী স্থানে আমার ফ্লাক্স লিঙ্কেজের কারণে যে ইন্ডাকটেন্সটা তৈরি হয় সেটা আমরা বের করছিলাম। সে মানটা ছিল হচ্ছে যে 2 × 10⁻⁷ লন D2/D1। 2 নাম্বার বিন্দু এবং 1 নম্বর বিন্দুর মধ্যবর্তী যে ইন্ডাকটেন্সের মান সেটা ছিল 2 × 10⁻⁷ লন D2/D1। আজকে আমরা তাহলে যেটা দেখব যে আমরা একটা সিঙ্গেল ফেজ সিস্টেম আছে, এই সিঙ্গেল ফেজ সিস্টেমে টু ওয়্যার লাইন আছে। এই সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইনের জন্য আমার ইন্ডাকটেন্সটা কিরকম হয় সেটা আমরা বের করার চেষ্টা করব।
তাহলে আমরা হেডিংটা দেই, সেটা হচ্ছে ইন্ডাকটেন্স অফ এ সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইন। ইন্ডাকটেন্স অফ এ সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইন। তো এটার জন্য আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে চিত্রটা আঁকার চেষ্টা করব। তাহলে চিত্রটা আঁকি আমরা। তাহলে দেখেন কি বলছে, সিঙ্গেল ফেজ লাইন এবং কয়টা ওয়্যার থাকবে, দুইটা। তো যেহেতু দুইটা ওয়্যার থাকবে, এই কারণে আমরা হচ্ছে কি দুইটা ওয়্যার মানে হচ্ছে দুইটা কন্ডাক্টর। তাহলে আমরা দুইটা কন্ডাক্টর রাখতেছি, একটা কন্ডাক্টর এবং এটা একটা কন্ডাক্টর, দুইটা কন্ডাক্টর আমরা রাখলাম। এবং এটার মধ্যে দিয়ে যে এই কন্ডাক্টর হচ্ছে এই দুইটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরের নাম দিলাম আমরা 1 নাম্বার কন্ডাক্টর এবং এটাকে নাম দিচ্ছি আমরা 2 নাম্বার কন্ডাক্টর। এখন এই কন্ডাক্টরের সেন্টার আমরা এখানে এই পয়েন্টে ধরলাম আর এই কন্ডাক্টরের সেন্টার হচ্ছে এই পয়েন্ট। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন, আমরা বললাম যে 1 নাম্বার যে কন্ডাক্টর সেটা রেডিয়াসকে আমরা ধরলাম r1, আর 2 নাম্বার যে কন্ডাক্টর সেটা রেডিয়াসকে আমরা ধরলাম কত, ধরেন r2। আচ্ছা, এখন দেখেন, তাহলে আমরা এখন চিন্তা করতেছি যে এই কন্ডাক্টরের সেন্টার থেকে একটা লেভেল নিলাম, এই কন্ডাক্টরের সেন্টার হচ্ছে এটা লেভেল। এখন আমরা ধরতেছি যে এই কন্ডাক্টরের সেন্টার থেকে এই কন্ডাক্টরের সেন্টার মানে দুইটা কন্ডাক্টরের মধ্যবর্তী দূরত্ব, যেটা আমরা সেন্টার থেকে হিসাব করছি, সেই দুইটা কন্ডাক্টরের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা ধরতেছি ডি। আচ্ছা, এখন দেখেন আমরা বলছি কি যে এই কন্ডাক্টরের রেডিয়াস হচ্ছে কত, r2। তাহলে আমরা ধরি যে এই কন্ডাক্টরের সেন্টার থেকে এই কন্ডাক্টরের যে সারফেসটা আছে, তাহলে সেটার দূরত্ব কত হবে। তাহলে আমরা একটু খেয়াল করি, এটা দূরত্ব হবে দেখেন d মাইনাস r2। আবার এখানে যদি একটা সারফেসের একটা লেভেল আঁকি, তাহলে যেটা হবে দেখেন, তাহলে এই কন্ডাক্টরের সেন্টার থেকে আরেকটা কন্ডাক্টরের সারফেস থেকে যে দূরত্ব সেটাকে আমরা ধরলাম d প্লাস r2। দেখেন বুঝতে পারছেন কিনা, আমার এই কন্ডাক্টরের রেডিয়াস হচ্ছে r2, তার মানে এখান থেকে এতটুকু দূরত্ব কত হবে, এখান থেকে এতটুকু দূরত্ব হবে r2। তাহলে আমরা বলছি এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে d, আর এখান থেকে এতটুকু দূরত্ব, এই যে এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে d, আর এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে r2। তাহলে এখান থেকে যদি আমরা এতটুকু দূরত্ব বাদ দেই, তাহলে আমরা এতটুকু দূরত্ব পাবো। তাহলে d মাইনাস এতটুকু দূরত্ব হচ্ছে কত, রেডিয়াসের সময়, সেটা হচ্ছে r2। ঠিক তেমনি এই পুরোটার দূরত্ব হচ্ছে কত, এই এতটুকু দূরত্ব প্লাস হচ্ছে এতটুকু দূরত্ব, এতটুকু দূরত্ব হচ্ছে আমার রেডিয়াসের সমান, সেটা হচ্ছে r2, আর এতটুকু দূরত্ব হচ্ছে d, তাহলে সেটা হবে কত, d প্লাস r2। বুঝতে পারছেন সবাই? স্যার বুঝলাম না স্যার, আরেকবার যদি বলতেছেন। d দেখেন, প্লাস r2। হ্যাঁ আমি আবার বলতেছি, দেখেন একটু খেয়াল করেন, আমার d হচ্ছে কতটুকু দূরত্ব, এতটুকু না, জি স্যার। তাহলে এতটুকু দূরত্ব কত, এতটুকু দূরত্ব হচ্ছে যে এতটুকু দূরত্ব প্লাস এত, এই যে দেখেন, সরি আমি আবার ডাকতেছি, ভালো করে দেখেন। ও, এটা মুছে গেছে। আচ্ছা দেখেন, নীল কালিটা আবার মুছে দিয়ে আবার রাখতেছি, দেখেন নীল কালি, হ্যাঁ। এখন দেখেন ডি দূরত্ব আমরা কতটুকু বলছি, এখান থেকে সেন্টার থেকে এতটুকু দূরত্ব হচ্ছে ডি, তাই না? তাহলে এতটুকু দূরত্ব কত, এটার সাথে যদি আমি প্লাস এতটুকু দূরত্ব যোগ করি, তাহলেই তো, তাই না?
এতটুকু দূরত্ব কত, রেডিয়াস না, তার রেডিয়াস কত r2, তাহলে এতটুকু এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে d, আর প্লাস এতটুকু দূরত্ব মানে r2, তাহলে কত হয় d প্লাস r2 না? তাহলে দেখেন এটা হচ্ছে d প্লাস r2। এটা কি বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আরেকটা যেটা দূরত্ব আছে d মাইনাস r1, সেটা একটু দেখেন। সেটা হচ্ছে কত দেখেন, এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে d, তাহলে আমার দরকার হচ্ছে দেখেন এতটুকু, তাহলে এতটুকু যদি আমি দূরত্বটা বাদ দেই তাহলে তো এতটুকু দূরত্ব আসতেছে, আর এতটুকু দূরত্ব কত হয় যে রেডিয়াসের সমান, তাহলে এটা হচ্ছে এতটুকু, এই যে নীল কালি দিয়ে এই চিহ্নিত অংশ হচ্ছে যে r2, তাহলে পুরোটা থেকে d মাইনাস r2 বিয়োগ করলে কত হয় d মাইনাস r2, এই এখান থেকে এতটুকু দূরত্ব। আপনারা কেউ এখানে বোর্ডে আঁকাকি করেন না, তাহলে প্রবলেম হবে। দেখেন বুঝতে পারছেন d মাইনাস r2? d মাইনাস r2 আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখন আমরা দেখেন আমরা বলছি একটা কন্ডাক্টরের জন্য আমরা দেখছিলাম যে দুই ধরনের ভাবে হচ্ছে যে ফ্লাক্স তৈরি হয়, একটা হচ্ছে ইন্টারনাল ফ্লাক্স আর একটা হচ্ছে এক্সটার্নাল। তো এখন যদি আমরা ফার্স্টে এক্সটার্নাল এটা চিন্তা করি, দেখেন ফার্স্ট আমরা এক্সটার্নাল চিন্তা করছি, ফর এক্সটার্নাল আমরা যদি এক্সটার্নাল পার্টের জন্য চিন্তা করি, এক্সটার্নাল পার্টের জন্য কিরকম ছিল দেখেন, আমি একটু করতেছি, রিভিউ দিচ্ছি। ধরেন এটা কন্ডাক্টর ছিল, এখন এটা ছিল আমার রেডিয়াস। তো আমরা বলছি এই কন্ডাক্টর থেকে ধরেন এখানে একটা দূরত্ব ছিল, এতটুকু দূরত্ব ছিল হচ্ছে d1, এবং এখান থেকে আরেকটা দূরত্ব ছিল, সেটাকে আমরা বলতেছি d2। তাহলে আমরা বলছিলাম এই d1 এবং d2 এই দুইটার মধ্যবর্তী স্থানে, এই যে দুইটা মধ্যবর্তী স্থানে যে পরিমাণ ফ্লাক্সটা মানে যে পরিমাণ ইন্ডাকটেন্সটা তৈরি হয় সেটাকে আমরা বলতেছিলাম L external। সেটার মান কত ছিল? L external ইকুয়ালস টু ছিল 2 into 10 to the minus 7 ln d1 by ln d2 by d1 ছিল, এই d2 ডিভাইড বাই d1। ঠিক আছে, d1 এবং d2 এর মধ্যবর্তী স্থানে আমরা এক নাম্বার কন্ডাক্টরের জন্য যে পরিমাণ ইন্ডাকটেন্সটা তৈরি হয় সেটা হচ্ছে এটা। তো দেখেন এখানে আমরা বলতেছি, এখানে আমাদের দেখেন যে এখানে আমাদের বলছে যে সিঙ্গেল ফেজ সিস্টেম, যেটার আবার দুইটা ওয়্যার আছে। তাহলে প্রথমে আমাকে এক নাম্বার কন্ডাক্টরের জন্য এক্সটার্নাল এবং ইন্টারনালের মানটা বের করতে হবে ইন্ডাকটেন্স, তারপর সেম ভাবে আমাকে দুই নাম্বার কন্ডাক্টরের এক্সটার্নাল এবং ইন্টারনাল ফ্লাক্স বের করে টোটাল L2 এর জন্য যে ফ্লাক্স তৈরি হয় সেটা বের করতে হবে। তাহলে দেখেন আমরা L1 এর জন্য টোটাল ইন্ডাকটেন্স বের করব, দেন হচ্ছে L2 এর জন্য টোটাল ইন্ডাকটেন্স বের করব, দেন এই L1 প্লাস L2 যোগ করলেই আমার এই সিঙ্গেল ফেজ টু ওয়্যার সিস্টেমের টোটাল যে ইন্ডাকটেন্স সেটা বের হয়ে যাবে। এখন ফার্স্টে যদি আমরা এক নাম্বার কন্ডাক্টরের জন্য চিন্তা করতেছি, এই কারণে আমরা এক নাম্বার বললাম L1, যেহেতু আমরা এখন এক্সটার্নাল ফ্লাক্সের কথা চিন্তা করতেছি এই জন্য লিখলাম L1 ext। এর মানে কি এক নাম্বার কন্ডাক্টরের জন্য এক্সটার্নালে যে ফ্লাক্সটা তৈরি হয়। এখন দেখেন এটা হচ্ছে যে আমাদের সূত্র, বাট এখানে দেখেন এটা হচ্ছে আমাদের এক নাম্বার কন্ডাক্টর, তাহলে আমাদের কতটুকু ফ্লাক্স আমরা কতটুকু ধরবো এই সারফেস থেকে, এই যে একটু খেয়াল করেন যে এই আমরা দূরত্বটা ধরবো এই সারফেস থেকে, এই সারফেস থেকে হচ্ছে এতটুকু, এই যে এই কন্ডাক্টর এই সারফেস পর্যন্ত। তাহলে দেখেন দূরত্ব কত হবে, তাহলে এখানে ছিল আমাদের d1, তাহলে এই d1 বিন্দুটা হচ্ছে এইটা, এটা হচ্ছে কি আমার কন্ডাক্টরের রেডিয়াসটা ছিল, তাহলে এখানে হবে কত r1, আর এটা ছিল আমার আরেকটা বিন্দু কত এই বিন্দুটা, এই বিন্দুটা কত ছিল d মাইনাস r2। এখানে হচ্ছে যে আমরা এখানে হচ্ছে যে দেখেন এখানে আমার এখানে হচ্ছে যে আমার সারফেস, এখানে d মাইনাস r2 না দেখলো আমরা হচ্ছে আরেকটা, যেহেতু আমরা দূরত্বটা সেন্টার থেকে সেন্টার নিছি, তা আমাকে এখানে সেন্টার থেকে এই সেন্টারে কি পরিমাণ ফ্লাক্স সেটাও চিন্তা করতে হবে। তাহলে দেখেন এখানে d1 ছিল কোনটা, এই যে এই এক নাম্বার কন্ডাক্টরের রেডিয়াসটা সেটা, তার রেডিয়াস কত ছিল r1, এখানে r1 লিখলাম, আর এটা ছিল অন্য বিন্দু যে বিন্দু পর্যন্ত আমরা মাপতে চাচ্ছি। তো কোন বিন্দু পর্যন্ত, যেহেতু আমরা সেন্টার চিন্তা করতেছি
তাহলে 2 নাম্বার কন্ডাক্টরের সেন্টার, তাহলে এই কন্ডাক্টর থেকে এই কন্ডাক্টরের সেন্টার থেকে এই কন্ডাক্টরের সেন্টারের দূরত্ব কত? ডি। তাহলে এটা হবে আমাদের কত? ডি দূরত্ব। তাহলে দেখেন ডি দূরত্ব, তাহলে আমরা কি বের করছিলাম 2 ইনটু, তাহলে এক্সটার্নাল কত ফ্লাক্স হয় 2 ইনটু 10 টু দি পাওয়ার -7 লন d2 বাই d1। এখানে d2 কোনটা? ডি। তাহলে এই d2 এর জায়গায় এখানে আমরা ডি লিখব। আর এখানে d1 কোনটা ছিল? এই বিন্দুটা, এই বিন্দুটা মানে হচ্ছে কি রেডিয়াসটা, এই যে এই বিন্দু, প্রথম বিন্দু রেডিয়াস, সেটা হচ্ছে কত? r1। তাহলে আমরা এখানে r1 লিখব। তাহলে এটা হবে যে আমার 1 নাম্বার কন্ডাক্টরের জন্য যে এক্সটার্নাল ফ্লাক্স তৈরি হয়েছে সেটার মান হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার -7 লন, দাঁড়ান আমি আবার লিখতেছি, 2 ইনটু 10 টু দি পাওয়ার -7 লন ডি বাই স্মল r1। দেখেন বুঝতে পারছেন সবাই? স্যার আরেকবার বলেন স্যার। আচ্ছা দেখেন, এটা ছিল যে দুইটা বিন্দু, আমার একটা কন্ডাক্টর যদি হয়, এই কন্ডাক্টরের দুইটা বিন্দুর বাইরে দুইটা বিন্দুর সাপেক্ষে আমরা বের করছিলাম সূত্রটা কি ছিল? এখানে ছিল d2 ডিভাইডেড বাই d1। কাছের এইভাবে চিন্তা করেন যে দূরবিন্দু ডিভাইডেড বাই দূরবিন্দু, দূরতম বিন্দু, দূরের যে বিন্দুটা ডিভাইডেড বাই কাছের বিন্দু। আমরা বের করতে চাচ্ছি ফ্লাক্স কোনটা? আমরা বের করতে চাচ্ছি এই যে এখান থেকে এই কন্ডাক্টর 1 নম্বর কন্ডাক্টরের সারফেস থেকে এই 2 নম্বর কন্ডাক্টরের যে সেন্টার পর্যন্ত যে ফ্লাক্সটা তৈরি হয়েছে সেই বিন্দু। তাহলে দেখেন 1 নম্বর কন্ডাক্টর থেকে তাহলে উপরে যাবে দূরের বিন্দু, 1 নম্বর কন্ডাক্টর থেকে দূরতম বিন্দু, দূরতম বিন্দু কোনটা? এই যে 2 নম্বর কন্ডাক্টরের সেন্টার পর্যন্ত। তাহলে এটা 1 নম্বর কন্ডাক্টরের সেন্টার থেকে 2 নম্বর কন্ডাক্টরের সেন্টার দূরত্ব কত? ডি। তাহলে উপরে লিখলাম ডি যেহেতু দূরবিন্দু। এবং কাছেরতম বিন্দু, কাছেরতম বিন্দু হচ্ছে 1 নম্বর কন্ডাক্টরের সারফেস, কাছেরতম বিন্দুটা হচ্ছে নিচে লিখতে হয়। তাহলে 1 নম্বর কন্ডাক্টরের সারফেস কত? 1 নম্বর কন্ডাক্টর থেকে 1 নম্বর কন্ডাক্টরের সারফেসের দূরত্ব কত? এটা হচ্ছে আমাদের রেডিয়াসটাই r1, এই কারণে r1 লিখছি। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না। স্যার নেটওয়ার্কের এত সমস্যা যে আপনার যে স্ক্রিনটা সেই স্ক্রিনটাও দেখা যাচ্ছে না আর কথাও দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলতেছি দেখেন, সেটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করেন, আমরা বলছিলাম যে d1 এবং এটা যদি হয়, দেখেন আমি আবার লিখে দেখানোর চেষ্টা করছি। এটা ধরেন আমাদের d2 বিন্দু, এটা হচ্ছে আমাদের d1 যেটা আমরা আগে প্রমাণ করছিলাম। এবং এই 1 নাম্বার কন্ডাক্টরের জন্য d2 এবং d2 মধ্যবর্তী স্থানে যে ইন্ডাকটেন্সটা তৈরি হয়েছিল সেই ইন্ডাকটেন্সটার মানটা ছিল 2 ইনটু 10 টু দি পাওয়ার -7 লন d2 এখানে ছিল d2 ডিভাইডেড বাই ছিল কত? d1। ঠিক আছে, এখন চিন্তা করেন এইভাবে যে আমরা যে কন্ডাক্টরের জন্য চিন্তা করতেছি সেই কন্ডাক্টরের, এখন দেখেন এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কন্ডাক্টর, আমরা এখানে উপরে থাকে দূরতম বিন্দু মানে দূরের বিন্দু ডিভাইডেড বাই কাছের বিন্দু। এখন দেখেন আমরা বের করতে চাচ্ছি 1 নাম্বার কন্ডাক্টরের জন্য বাইরের যে ইন্ডাকটেন্সটা তৈরি হয়, তাহলে এই জন্য লেখা হয়েছে L1 মানে 1 নাম্বার কন্ডাক্টরের জন্য, দেন এক্সটার্নাল লেখা হয়েছে, এক্সটার্নালটা হিসাব করতেছি দেখেন। এখন দেখেন আমরা বের করব ইন্ডাকটেন্সটা হচ্ছে যে এই এই এতটুকু, এই 1 নাম্বার কন্ডাক্টরের সারফেস থেকে এই 2 নাম্বার কন্ডাক্টরের সেন্টার পর্যন্ত যে পরিমাণ ফ্লাক্স তৈরি হয়েছে এই এতটুকু স্থানে, যে পরিমাণ ফ্লাক্সটা তৈরি হয়েছে সেই পরিমাণ ফ্লাক্সটা, যে পরিমাণ ফ্লাক্সের কারণে আমার যে ইন্ডাকটেন্সটা তৈরি হচ্ছে সেই ইন্ডাকটেন্সের পরিমাণটা আমরা বের করব। তাহলে দেখেন আমি কিভাবে শিখাই দিলাম, যে কন্ডাক্টর হিসাব করব উপরে থাকবে 2 ইনটু 10 টু দি পাওয়ার -7, এটা তো আমার কনস্ট্যান্ট, এটা লিখলাম। লেখার পরে লন উপরে থাকবে দূরের বিন্দু, যে কন্ডাক্টর থেকে হিসাব করতেছি সেই কন্ডাক্টর থেকে দূরের বিন্দু, তাহলে আমরা হিসাব করতেছি 1 নাম্বার থেকে দূরের বিন্দু। তাহলে দেখেন এই 1 নাম্বার কন্ডাক্টর, 1 নাম্বার কন্ডাক্টর দূরের বিন্দু কোনটা? এটা না, আমার তো দেখেন রেঞ্জ কোনটা, এর সারফেস থেকে এই কন্ডাক্টরের সেন্টার পর্যন্ত, তাহলে দূরের বিন্দু হচ্ছে যে কন্ডাক্টরের সেন্টার আর কাছের বিন্দু হচ্ছে যে এই কন্ডাক্টরের সারফেস। এখন দেখেন হিসাব করবো যে প্রথমে লিখতে হবে লন উপরে হচ্ছে দূরের বিন্দু,
তাহলে 1 নম্বর কন্ডাক্টরের জন্য হিসাব করতেছি। 1 নম্বর কন্ডাক্টর থেকে দূরের বিন্দু মানে হচ্ছে এই কন্ডাক্টরের সেন্টার, সেটা দূরত্ব কত ডি, এই কারণে ডি লিখলাম উপরে। দেন ডিভাইডেড বাই কাছের বিন্দু হচ্ছে যে এই কন্ডাক্টরের সারফেসটা। তাহলে 1 নম্বর কন্ডাক্টর থেকে এই কন্ডাক্টরের যে কাছের বিন্দু দূরত্ব কত, সেটা হচ্ছে রেডিয়াসের সমান। তাহলে কত r1। আমি আমার বেশি আছে। দেখেন বুঝতে পারছেন সবাই? जी सर স্যার বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তাহলে দেখেন এটা যেহেতু বুঝতে পারছেন, আমি এই চিত্রটা মুছে দিলাম। ফার্স্টে আমরা 1 নাম্বার কন্ডাক্টরের জন্য ইন্টারনাল ইন্ডাকটেন্স এবং এক্সটার্নাল ইন্ডাকটেন্স বের করব। তারপর 2 নাম্বার কন্ডাক্টরের জন্য আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল ইন্ডাকটেন্স বের করব। দেন দেখেন 1 নাম্বার কন্ডাক্টরের জন্য ইন্টারনাল এবং এক্সটার্নাল দুইটা যদি আমরা বের করে ফেলি, তাহলে দুইটা যোগ করলে আমার L1 এর জন্য টোটাল ইন্ডাকটেন্স বের হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে L2 এর জন্য আমরা টোটাল ইন্ডাকটেন্স বের করব। তাহলে দুইটা কন্ডাক্টরের জন্য যদি আমি টোটাল ইন্ডাকটেন্স বের করে ফেলতে পারি, তাহলে পুরো সিস্টেমের জন্য মানে সিঙ্গেল ফেজ সিস্টেমের জন্য আমরা বের করতে পারবো কিভাবে, L1 এবং L2 যোগ করলে। এখন দেখেন L1 এর জন্য হচ্ছে কি আমরা এক্সটার্নাল ইন্ডাকটেন্সটা বের করে ফেলছি, তাহলে বাকি থাকে L1 এর জন্য ইন্টারনাল ইন্ডাকটেন্সের মানটা। এখন দেখেন L1 ইন্টারনাল ইন্ডাকটেন্সের মান কত, আমরা যদি আগের পিডিএফটা একটু দেখি, আমরা এটা আগে প্রমাণ করছি। দেখেন আগে প্রমাণ করে আসছিলাম, যদি না পারেন লেকচার ভিডিওটা দেখে নেবেন। সেটা হচ্ছে যে L1 এর এই যে ইন্টারনাল ফ্লাক্সের জন্য কি পরিমাণ ইন্ডাকটেন্সটা হয় সেটা আমরা বের করছিলাম। যে দেখেন আমরা বের করে দেন বলছিলাম যে রিলেটিভ পারমিয়াবিলিটি যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমার মিউ হবে 4 × 10⁻, এই যে দেখেন এখানে ছিল সাই ইন মানে হচ্ছে আমার লিঙ্কেজ ফ্লাক্স। এখান থেকে যদি আমি আই এলিমিনেট করে দিই তাহলে ইন্ডাকটেন্স বের হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমার এল ইন্টারনাল হবে মিউ ডিভাইডেড বাই 8π। এবং আমরা বলছি যদি রিলেটিভ পারমিয়াবিলিটি 1 হয়, তাহলে সেক্ষেত্রে মিউ ধরতে হবে আপনাকে 4π × 10⁻⁷। জাস্ট মিউ এর জায়গায় 4π × 10⁻⁷ বসাইলে আমার ইন্টারনাল যে ফ্লাক্সটা আসবে সেটা হচ্ছে 1/2 × 10⁻⁷। এটা আগের ক্লাসে আমি দেখাইছি। তাহলে জাস্ট এই ইকুয়েশনটা আমরা ইউজ করব এখন। সেটা হচ্ছে কি যে ইন্টারনাল যে ইন্ডাকটেন্সের মান সেটা হচ্ছে কত, 1/2 × 10⁻⁷, 1/2 × 10⁻⁷। এটার ইউনিট হচ্ছে হেনরি পার মিটার, এটার ইউনিট হচ্ছে আমার হেনরি পার মিটার। তাহলে দেখেন 1 নাম্বার কন্ডাক্টরের জন্য আমি এক্সটার্নাল এবং ইন্টারনাল দুইটা ইন্ডাকটেন্সই বের করে ফেলছি। তাহলে টোটাল যে ইন্ডাকটেন্সটা হবে 1 নাম্বার কন্ডাক্টরের জন্য সেটা আমরা L1 বলতেছি। সেটা হবে কোনটা, এই এক্সটার্নাল 1 নাম্বার কন্ডাক্টরের যে এক্সটার্নাল ইন্ডাকটেন্সটা তৈরি হয় সেটা যোগ 1 নাম্বার কন্ডাক্টরের জন্য যে ইন্টারনাল ইন্ডাকটেন্সটা তৈরি হয়, এই দুইটা যোগফলের সমান। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই দুইটা এখন যোগ করব। তাহলে যোগ করে দেখেন কি রকম হয়। তাহলে ফার্স্ট ইন্টারনাল এটা লিখি, তাহলে আসতেছে 1/2 × 10⁻⁷ প্লাস 2 × 10⁻⁷ ln d/r1। তাহলে ইউনিট আসবে কত, হেনরি পার মিটার। দেখেন একটু বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন এতটুকু? জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন দেখেন কি করব, দেখেন এখান থেকে আমার কমন নেওয়া যায় 10⁻⁷। তাহলে আমি কমন নেই। ঠিক আছে, তাহলে এটাকে একটু মুছে দিলাম, কমন নিচ্ছি যেহেতু। তাহলে আমরা এখানে লিখলাম ইনটু 10⁻⁷। আচ্ছা, এখন দেখেন আমরা একটু মডিফাই করার চেষ্টা করব এই ইকুয়েশনটাকে। তো দেখেন কিভাবে মডিফাই করা যায়। হাফ মানে কি, 1/2 × 1 না? দেখেন হাফ আছে মানে কি 1/2 × 1ই তো, তাই না? জি স্যার। আচ্ছা,
এখন আমরা ln ই সমান সমান কত জানি বলেন তো? ln ই সমান সমান কত? 1 না? জি তাহলে দেখেন এই 1 এর বদলে আমরা ln ই লিখব। দেখেন ln ই লিখলাম। এখন কি করবেন দেখেন, এখন কি করব? এখন দেখেন যেটা করব আমরা এখানে 2টা কমন নেওয়ার চেষ্টা করব। তো 2টা কমন নেওয়ার জন্য আমরা কি করব, এই পাশে আমরা লব এবং হরকে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করব, লব এবং হরকে 2 দিয়ে গুণ করব। তাহলে কি আমার মানে কোনো চেঞ্জ হবে? যদি এই হাফটাকে আমি উপরে লবেও 2 দিয়ে গুণ করি, হরেও 2 দিয়ে গুণ করি, তাহলে কি কোনো সমস্যা আছে? না স্যার। মানে তো কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি সেই কাজটাই করব। তাহলে এখানে তাহলে আমি 2 দিয়ে গুণ করলে এখানে আসবে 2, আর এখানে আসবে কত? 1 4। 2 দিয়ে গুণ করছি তো, ও 4 স্যার। হ্যাঁ 4। তাহলে দেখেন এখন কি করব, 2 ডিভাইডেড বাই 4। তাহলে এখন এটাকে আমরা লিখতে পারি কিভাবে দেখেন, 2 ডিভাইডেড বাই 4 ছিল, এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 4 1/4। দেখেন এইভাবে লেখা যায়, কারণ দেখেন 2/4 ছিল, 2/4 মানে কি 2 ইন্টু 1/4 তো, তাই না? আচ্ছা তাহলে দেখেন আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে কি, যদি x ln y থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, ln y টু দি পাওয়ার x, এভাবে লেখা যায় না? দেখেন এটা কিন্তু ln এর সূত্র ছিল, x ln y, এই আগে যেটা থাকবে সেটাকে আমরা এই y এর উপরে পাওয়ার আকারে লিখতে পারি। তাহলে দেখেন যেহেতু আমরা 2 কমন নিব, তাহলে দেখেন 2টাকে আলাদা রাখতেছি, তাহলে এই 1/4টা আগে আছে, তাহলে এই 1/4টাকে যদি আমরা পাওয়ার আকারে লিখতে চাই তাহলে এটা মুছে দিই, তাহলে থাকবে হচ্ছে যে ln e টু দি পাওয়ার, এখানে উপরে আসবে 1/4। ঠিক আছে, দেখেন বুঝা গেছে? জি স্যার। দেখেন তাহলে এখন আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, এই 2 আর এই 2। তাহলে যেহেতু 2 কমন নিব তাহলে এটা মুছে দিচ্ছি, তাহলে 2টাকে আমরা লিখতে পারি এখানে। তাহলে দেখেন আসলো কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -7। তাহলে এখানে আসলে ln e টু দি পাওয়ার 1/4 প্লাস ln d/r1। এখন দেখেন আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে কোনটা, ln এর সূত্র জানি না, দেখেন তো ln x, এক মিনিট, এটা হচ্ছে ln x প্লাস ln y, এটা সমান সমান কত হয়, ln xy। এরকম আরেকটা সূত্র আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখেন, এটা হচ্ছে x এবং এটা হচ্ছে y। তাহলে আমরা লিখতে পারি কিরকম, এখান থেকে আমরা ইকুয়েশনটা লিখতে পারি ln, আচ্ছা আগে যে কমনটা সেটা আগে লিখি, কমন কত ছিল, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -7। তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -7 লিখলাম। লেখার পরে যেটা হবে দেখেন, ইন্টু এই দেখেন ln x প্লাস ln y, তার মানে হচ্ছে কত, ln xy। তাহলে আসবে হচ্ছে যে ln x কত, e টু দি পাওয়ার 1/4 ইন্টু d/r1। দেখেন বুঝতে পারছেন, এটার ইউনিট হচ্ছে হেনরি পার মিটার। দেখেন বুঝতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন ই টু, আমরা আরেকটা দেখেন ই টু দি পাওয়ার, যে কোন এটা এখন একটা পাওয়ারের সূত্র দেখাবো। দেখেন আমরা এটা জানি না যে স্যার সাপোজ, হ্যাঁ স্যার লাস্ট যে সূত্রটা বললেন স্যার, এটা হচ্ছে e টু দি পাওয়ার 7/4, টা আরেকটু স্যার এক্সপ্লেন করবেন? কোনটা, ই টু স্যার দি এই পাওয়ার যে 1/4? হ্যাঁ স্যার,
স্যার এটা 1/4 না 7/4 স্যার? 1/4। আমার ওইখানে দেখেন কি ছিল, এখানে তো আমরা হচ্ছে যে ফার্স্টে 10⁻7 কমন নিলাম, তাই না? 7 কমন নিলাম, তো 7 কমন নেওয়ার পরে যে এখানে হাফ ছিল শুধু, তো হাফটাকে যখন ছিল তখন হাফটাকে আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু 1, তাই না? এই 1 এর বদলে আমরা জি, স্যার। লিখছিলাম ln e, ঠিক আছে, ln e। জি তারপর কি করছিলাম, এই উভয় পক্ষে এই যে এটাকে আমরা 2 দিয়ে গুণ করছিলাম, তাহলে উপরে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 আসবে, নিচে আসবে কত, 4। 4। হ্যাঁ, তখন আমরা কি করছিলাম, এই 2টাকে একটু আলাদা করে লিখছিলাম, তাহলে 2টাকে একটু আলাদা করে লিখলে কিরকম আসে, এখানে আসবে হচ্ছে যে 2 2 ইনটু 1/4, তাই না? জি স্যার। 2 × 1/4। এখন দেখেন এই যে কি বলছি, x ln y, ঠিক আছে, তার মানে এটা যদি y ধরেন, এটা যদি x ধরেন, তাহলে কিভাবে লেখা যায়, ln y টু দি পাওয়ার x। তার মানে এটাকে যদি আমি ln এর সাথে উপরে লিখতে চাই, আগায় নিতে চাই, তাহলে এটা আমার পাওয়ার হিসাবে যাবে, তাহলে 1/4 যেটা আগে ছিল সেটা পাওয়ার হিসাবে যাবে, তাহলে ln 1/4। তারপরে 2টা আমরা কমন নিছি এই প্রশ্ন, বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখেন এতটুকু কি সবাই বুঝতে পারছেন, এই যে এতটুকু যেটুকু লিখছি? জি স্যার। আচ্ছা, এখন দেখেন যদি এটা হয়, এখন আমরা কিভাবে লিখতে পারি, দেখেন e টু দি পাওয়ার x, এটা সমান সমান আমরা লিখতে পারি 1/e টু দি পাওয়ার -x। দেখেন সবাই কি এটা, এক মিনিট, এটা 1/e টু দি পাওয়ার -x, দেখেন সবাই কি এটা বুঝতে পারতেছেন কিনা? একটা জিনিস, এর মানে হচ্ছে কি, দেখেন 2 টু দি পাওয়ার 2, এর মানে হচ্ছে যে 1/2 টু দি পাওয়ার -2। দেখেন তো একই মান আসে কিনা, দেখেন 2 স্কয়ার করলে 2 স্কয়ার মানে হচ্ছে যে 4, আর 1/2 টু দি পাওয়ার -2 ও কিন্তু 4। জি স্যার। তাইলে দেখেন এই e টু দি পাওয়ার 1/4 কে আমরা কি লিখতে পারি, তাহলে e টু দি পাওয়ার যে 1/4, এটাকে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার, আচ্ছা, e টু দি পাওয়ার 1/4 কে তাহলে আমরা লিখতে পারি কিভাবে, 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার -1/4। -1/4। তাহলে এটাকে আমরা লিখবো যে এটা আকারে, পুরো 1, তাহলে e টু দি পাওয়ার -1/4। আচ্ছা, এখন দেখেন এরপর কি করবো, জাস্ট এই এটার ভিতরে গুণ করে দেবো, যে ব্র্যাকেটের যে অংশটুকু সেটা গুণ করে দেবো। তাহলে দেখেন কত আসলো, 2 × 10⁻⁷ ln, গুণ করেন কত আসে, d × 1 করলে কত, d, এবং তাহলে আসতেছে কত, r1 e টু দি পাওয়ার -1/4, তাই আসছে না? এখন দেখেন আমরা এটাকে r1 × e টু দি পাওয়ার -4 কে আমরা ধরলাম যে r1 প্রাইম যেটা, সেটা সমান হচ্ছে r1 e টু দি পাওয়ার -1/4। এটাকে আমরা ধরে নিলাম যে r1 e টু দি পাওয়ার -4 মানে হচ্ছে r1 প্রাইম, তাহলে এই পুরাটার বদলে আমরা এখানে r1 প্রাইম লিখতে পারি। দেখেন বুঝা গেছে? দেখেন একটু ভালো করে দেখেন এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা। বুঝা গেছে? স্যার এটা তো উপরের লাইন থেকে স্যার নিচের লাইনটা আসছে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার এখানে মাঝখানে যে ইনটুটা ছিল স্যার, এটা কোথায় স্যার, লনের আগে? লনের আগে কোনটা, এটা তো স্যার না দেওয়া মানে তো একই কথা, ইনটুই আছে। আচ্ছা।
স্যার শেষের লাইনটা একটু মিস করছিলাম, আরেকটাবার একটু বলে দিবেন। আচ্ছা এখানে দেখেন ডি ইন্টু ওয়ান জাস্ট গুণ করছি, ডি উপরে ডি থাকবে তাই না, তার নিচে থাকবে কত আর ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান 1/4 নিচে থাকবে। জি স্যার। এই আর ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1/4 কে আমরা ধরতেছি যেটা মানে হচ্ছে কি আর ওয়ান প্রাইম, এই কারণে এখানে আর ওয়ান প্রাইম লিখছি। বুঝা গেছে? এটাকে আমরা এমনিতে ধরে হ্যাঁ নিব ধরে নাকি নিছি এটা ধরে নিছি ধরা ধরে লাগে? নিছি ধরে নিছি। আচ্ছা স্যার। এখন দেখেন তাহলে আর ওয়ান প্রাইম মানে হচ্ছে কি, যে যেহেতু আমরা এক নাম্বার কোয়ান্টিটি দেখেন, তাহলে এটা হচ্ছে কি আমাদের L1 বের করে ফেললাম। তাহলে দেখেন এটা আমাদের এই সূত্রটা কিন্তু আমাদের কাজে লাগবে, এটা মনে রাখতে হবে। তাহলে দেখেন L1 মানে কি বোঝাচ্ছে, এক নাম্বার কন্ডাক্টরের জন্য যে ইন্ডাকটেন্সটা তৈরি হয় সেটা কত, সেটা হচ্ছে যে 2 × 10⁻⁻7 ln d/r1 প্রাইম। তাহলে আর ওয়ান প্রাইম কত, যেহেতু এক নাম্বার কন্ডাক্টরে চিন্তা করতেছি তাই এখানে আর ওয়ান প্রাইম, মানে আর ওয়ান প্রাইমটা হচ্ছে এই এক নাম্বার, যেহেতু এক নাম্বার কন্ডাক্টর, তাই এক নাম্বার কন্ডাক্টর রেডিয়াসের সাথে আপনি e⁻⁻1/4 গুণ করে দিলে যে মানটা আসে সেটাই হচ্ছে আমাদের আর ওয়ান প্রাইম। তাহলে এখান থেকে আমরা L1 পেয়ে গেলাম। ঠিক তেমনি ভাবে যদি আমরা L2 লিখতে চাই, দেখেন এই ইকুয়েশনটা হুবহু লিখি, এই ইকুয়েশন থেকে আমরা L2 বের করতে পারবো। তাহলে L2 তাহলে স্যার r2 প্রাইম হবে 2 × 10⁻⁻7 ln d/r2 প্রাইম। ln d বাই কত হবে r2 প্রাইম, তাই না? জি স্যার। আচ্ছা তাহলে দেখেন এখানে আমরা দুইটা কন্ডাক্টর ছিল টোটাল, এবং দুইটা কন্ডাক্টরের জন্য হচ্ছে কি আমরা ইন্ডাকটেন্সটা বের করে ফেলছি। তাহলে আমার টোটাল ইন্ডাকটেন্স কত হবে, টোটাল লাইনের যে ইন্ডাকটেন্স মানে সিঙ্গেল ফেজের সিস্টেমের যে ইন্ডাকটেন্স সেটা হবে L ইকুয়ালস টু কত, L1 L1 প্লাস L2। L1 প্লাস হবে L2। এখন তাহলে এই দুইটা লিখেন, দুইটা লিখলে কত আসে, আপনি দেখেন এখানে কি করতে পারি, 2 × 10⁻⁻7 টাকে কমন নিয়ে লিখতে পারি তাই না। 2 × 10⁻⁻7 আসলো কত, এখানে ln d/r1 প্রাইম প্লাস ln dr2 প্রাইম। d/r2 প্রাইম। আচ্ছা এখন একটু খেয়াল করে দেখেন যে এটা আমি মুছে দিচ্ছি। r1 প্রাইম মানে হচ্ছে কত, r1 × e⁻⁻1/4 তাই না। জি স্যার। জি স্যার। তাহলে আমাদের r2 প্রাইম কত হবে, r2 প্রাইম হচ্ছে আর r2 × e⁻⁻1/4। আচ্ছা এখন দেখেন আমরা ধরলাম যে আমরা যে কন্ডাক্টর দুইটা আছে এই সিস্টেমে, সেই সিস্টেমে যে কন্ডাক্টর যে দুইটা আছে সেই কন্ডাক্টর দুইটা রেডিয়াস সমান, তার মানে হচ্ছে কি যে r1 = r2, মানে একই রেডিয়াস, দুইটা রেডিয়াস সমান, এই কারণে লিখলাম r1 + r2। তাহলে তো দেখেন তো r1 যদি r2 সমান হয় তাহলে কি হবে, r1 প্রাইম = r2 প্রাইম হবে না? জি স্যার। আচ্ছা এই r1 এবং r2 প্রাইম কে আলাদাভাবে না, যেহেতু দুইটাই সমান তাই আমরা আলাদাভাবে না লিখে একটা নরমাল সিম্বল দিয়ে লিখলাম, কমন সিম্বল, সেটা হচ্ছে r1 r প্রাইম। তাহলে দেখেন এখানে তাহলে আমরা r1 এর জায়গায় r1 প্রাইমের জায়গায় লিখলাম r প্রাইম, আর এখানে আমরা r2 প্রাইমের জায়গায় লিখলাম r প্রাইম। তাহলে দেখেন ln d/r প্রাইম প্লাস ln d/r প্রাইম, এর মানে হচ্ছে কি, তাহলে 2 ln d, তাহলে এই দুইটা কিন্তু সেম, মানে দুইটা সেম যোগ করলে কত হবে, 2 ln d/r প্রাইম, তাই না। তাহলে এই পুরোটা আমরা মুছে দিলাম, এখানে লেখা যাচ্ছে 2 ln d/r প্রাইম, তাহলে ইনটু 2 ln d/r প্রাইম। তাহলে টোটাল ভ্যালু কত আসতেছে, 2 2 কত 4 তাই না। তাহলে কত আসে, হ্যাঁ তাহলে 4 × 10⁻⁻7 ln d বাই কত r prime 1 r2 prime r প্রাইম। এটাই কিন্তু আমার তাইলে এই টোটাল সিস্টেমে একটা সিঙ্গেল ফেজ সিস্টেম যেখানে দুইটা তার আছে, এই 2 ওয়াই একটা সিঙ্গেল ফেজ সিস্টেম 2 ওয়ার এর জন্য
যে পরিমাণ ইন্ডাকটেন্সটা তৈরি হয়েছে টোটাল, সেই ইন্ডাকটেন্সটা হচ্ছে এই যে এল, এল সমান হচ্ছে কত 4 × 10⁻⁷ ln d/r প্রাইম। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার লাস্টে একক হবে না স্যার? হ্যাঁ, একক তো ওই যে নরমালি যেটা, এটা তো আমরা সবসময় হেনরি পার মিটারই করতেছি, তাহলে হেনরি পার মিটার। ঠিক আছে, এটা সিঙ্গেল ফেজ 2 ওয়্যার লাইনের জন্য। তাহলে আমরা যদি একটু পিডিএফটাতে যাই, দেখেন এই যে ইন্ডাকটেন্স অফ এ সিঙ্গেল ফেজ 2 ওয়্যার লাইন, এটার জন্য ওরা যেভাবে প্রমাণ করছে দেখেন, এই যে লাস্টে আসছে কত 4 ইনটু, আমি একটু জুম করি, এই যে দেখেন লাস্টে ওরা আনছে L = 4 × 10⁻⁷ ln d/r প্রাইম। বুঝা গেছে? আমাদের এই স্লাইডটা কি স্যার আপলোড করা আছে স্যার? আছে। ওটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন দেখেন ম্যাথ করার সময় যেটা হয় যে আমাদের এই সূত্রগুলো মনে রাখা লাগবে। এখন একটা জিনিস খেয়াল করেন যে যেহেতু দুইটা রেডিয়াসের সমান, তাই এই কারণে আমরা বলতেছি আর প্রাইম। তো আর প্রাইম মানে হচ্ছে কি, ধরেন আর প্রাইম মানে হচ্ছে এই দুইটা কন্ডাক্টরের তো রেডিয়াস সমান, তার মানে যে কোনো কন্ডাক্টরের একটা রেডিয়াস, এবং এর সাথে আমরা গুণ করে দিতে হবে e⁻⁻1/4, তাই না? এখন দেখেন e⁻⁻1/4 কত আমাকে বলেন তো? e⁻⁻1/4 হচ্ছে আপনার 0.7788, এই মান হচ্ছে 0.7788। তার মানে রেডিয়াসের সাথে যদি আমি 0.778 গুণ দিয়ে দেই, তাহলে হচ্ছে কি আমার আর প্রাইম বের হয়ে আসবে, এবং এই আর প্রাইমটা আমি এখানে বসাই দিব, তাহলে আমার হচ্ছে এই দেন এই সূত্র থেকে আমরা একটা মান পেয়ে যাব। তো ধরেন আমার মনে করেন যে আমার একটা সিঙ্গেল ফেজ 2 ওয়্যার সিস্টেম আছে, যেখানে আমার এক কন্ডাক্টরের সেন্টার থেকে আরেক কন্ডাক্টরের সেন্টারের দূরত্ব হচ্ছে যে আমাদের 10 মিটার, এবং একটা কন্ডাক্টরের যে রেডিয়াস, সেই রেডিয়াসটা হচ্ছে 0.002 মিটার। তাহলে এই সিঙ্গেল ফেজ 2 ওয়্যার সিস্টেমে আমার ইন্ডাকটেন্সের মানটা কত আসবে বলেন তো? 0.778 মেবি। স্যার বুঝিনি, আরেকবার বলবেন স্যার? আমি বলতেছি যে মনে করেন দুইটা একটা সিঙ্গেল ফেজ 2 ওয়্যার লাইন আছে, যেখানে আমার এক কন্ডাক্টরের রেডিয়াস থেকে আরেক কন্ডাক্টরের রেডিয়াস, মানে হচ্ছে এক কন্ডাক্টর থেকে আরেক কন্ডাক্টরের সেন্টার থেকে দূরত্ব হিসাব করতেছি। এক কন্ডাক্টরের সেন্টার থেকে আরেক কন্ডাক্টরের সেন্টারের দূরত্ব হচ্ছে 10 মিটার, এবং যেহেতু দুইটা রেডিয়াসই আমার সমান, কন্ডাক্টরের রেডিয়াস হচ্ছে আমার 0.002 মিটার। এখন এই সিস্টেমের জন্য আমার ইন্ডাকটেন্সের মানটা কত হবে সেটা বলেন। কি 10 নাকি স্যার? হ্যাঁ স্যার ডি এর মান 10। হ্যাঁ, ডি এর মান 10। আচ্ছা আর এর মান 0.778। আর এর মান? জি স্যার। আর প্রাইম? আর প্রাইমের মান কত বলেন, দেখেন আমি তো লিখেই দেওয়া আছে। 0.778। আর ডাবল প্রাইমের ডাবল। আর প্রাইমের মান হচ্ছে কত? আর গুণ 0.778, তাই না? জি। আর হচ্ছে কি একটা কন্ডাক্টর রেডিয়াস কত 0.002 না? তাইলে আমাকে আর প্রাইম বের করতে হবে, আর প্রাইম বের করতে হবে। তাইলে কেমনে বের করব? 0.002 ইনটু 0.7788, তাহলে এইখান থেকে আর প্রাইমের মান পেয়ে যাব। এই আর প্রাইমের মানটাই আমি এখানে বসাবো, আর ডি এর মান তো আমার 10 মিটার, তাহলে দেখেন কত আসে। তাহলে আমার আসবে দেখবেন 3.5 মাইক্রো হেনরি পার মিটার। 3.5 মাইক্রো হেনরি পার মিটার, তাই আসছে না? স্যার কত কত বলছেন স্যার? 3.5 মাইক্রো হেনরি পার মিটার। 3.1 আসছে। ভালো করে বসেন, সবকিছু তো বলেই দিলাম।
স্যার আসতেছে না তো স্যার, আবার বলবেন স্যার একটু। এখানে দেখেন আমাকে মান বের করতে হবে কার, আর প্রাইমের না। তো আর প্রাইমের মান আমি জি। কিভাবে বের করতে পারি? আর প্রাইমের মানটা হচ্ছে আমার রেডিয়াসের সাথে 0.7788 দিয়ে গুণ দিতে হবে। তাহলে রেডিয়াস কত? 0.002 মিটার। এই যে 0.002 মিটার, এটার সাথে 0.7788 গুণ দেন। আচ্ছা, এখানে পুরোটা বসাই দেন। আর ডি এর মান হচ্ছে কত? 10 মিটার। তাহলে দেখেন কত আসে। 10 স্যার, সূত্র তো ফাইনাল যেটা আসছে ওটা বসাবো না স্যার, 4 × 10⁻7 এটাতে না স্যার? হ্যাঁ হ্যাঁ, 4 × 10⁻7 ইন্টু লন হবে আপনার, উপরে থাকবে 10, নিচে থাকবে 0.7788 ইন্টু রেডিয়াস কত? 0.002। তাহলে আপনার আসবে দেখবেন 3.5 ইন্টু 10⁻6 হেনরি পার মিটার। ওইটাকে আমরা বলতেছি মাইক্রো হেনরি পার মিটার। 10⁻6 মানে কত? মাইক্রো হেনরি না? আপনার এটার মান আসবে দেখবেন 3.51 ইন্টু 10⁻6 হেনরি পার মিটার। ঠিক আছে? স্যার 3.507 আসছে স্যার আমার। 507 এরকমই আসবে, সমস্যা নেই। ইনটু 10⁻6। হ্যাঁ, -6 হেনরি পার মিটার। 10⁻6 আমরা কি বলতে পারি? মাইক্রো হেনরি না? তাহলে এটা বলতে পারি আমরা 3.51 জি স্যার। মাইক্রো হেনরি পার মিটার। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এরকম একটা দেখেন যে মোটামুটি এই ম্যাথ, এটা একটা থিওরি পড়লাম, এবং এটার সাথে এটা মোটামুটি ম্যাথ করে ফেলছি আমরা। আমরা আরো ম্যাথ করব পরে, যখন ক্যাপাসিট্যান্স পড়াবো তখন দুইটা একসাথে করব, কিভাবে ইন্ডাকটেন্স বের করা লাগে, কিভাবে আমার ক্যাপাসিট্যান্সও বের করা লাগে। দুইটা একই রকম প্রায়, এই কারণে দুইটা মার্জ করে দেখানো যাবে। তাহলে দেখেন এতটুকু তো বুঝতে পারছেন, তাই না? জি স্যার, ম্যাথটা বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এখন যে টপিকটা পড়াবো আজকে, আমরা আরো যে টপিকগুলো পড়বো সেটা হচ্ছে একটা কম্পোজিট কন্ডাক্টরের জন্য দেখব। আমরা এই পর্যন্ত পড়ে ফেলছি। আমরা আজকে যতটুকু দেখবো, হ্যাঁ বলেন। স্যার সব ডাটা তো দেওয়া থাকবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, ডাটা তো দেখবো, আমি যেগুলো বললাম ওইটুকু ডাটা দেওয়া থাকবে। তাহলে দেখেন এই যে কম্পোজিট কন্ডাক্টরের জন্য আমরা পড়বো, দেন পড়বো হচ্ছে বান্ডেল কন্ডাক্টর। এই পর্যন্ত আমরা হচ্ছে একটু পড়বো। দেন নেক্সট ক্লাস আমরা ট্রান্সপোজিশন টেকনিক থেকে শুরু করব। তাহলে দেখেন আমাদের আর নেক্সট ক্লাসে এই কম্পোজিট কন্ডাক্টর রিলেটেড একটা বিস্তারিত ম্যাথ করব। তাহলে দেখেন যে আমাদের তাহলে এখন যে কম্পোজিট কন্ডাক্টরের যে থিওরিটা পড়বো এটা কিন্তু বোঝা অত্যন্ত জরুরি। এখন দেখেন আমরা কি বলতেছি এখানে, কম্পোজিট কন্ডাক্টর কেন বলতেছি দেখেন। আমরা যেটা একটু আগে প্রমাণ করলাম সেটা ছিল, ধরেন এটা একটা ওয়্যার ছিল, এই ওয়্যারে একটাই সলিড কন্ডাক্টর ছিল। বাট এখন আমরা যেটা দেখবো যে ধরেন এটা একটা ওয়্যার, এই ওয়্যারে আমার যে কন্ডাক্টর যেগুলো আছে সেগুলো এরকম স্ট্র্যান্ডেড আকারে, মানে গুচ্ছ গুচ্ছ আকারে। ঠিক আছে? কি আকারে? গুচ্ছ আকারে, এগুলোকে আমরা বলি স্ট্র্যান্ড। আমরা দেখেন গত ক্লাসে পড়ছিলাম এই প্রত্যেকটা যে গুচ্ছ বলছিলাম এগুলোকে কি বলছিলাম? স্ট্র্যান্ড বলছিলাম না? কে কে বাংলায় কি? স্ট্র্যান্ড। তাহলে দেখেন এরকম আমরা গুচ্ছ বলতে পারি নরমালি। যেমন ধরেন একটা লাঠি, পুরো মনে করেন আপনি কি করছেন, এটা চিন্তা করেন যে কিভাবে চিন্তা করবেন। আচ্ছা ধরেন যে আমার অনেকগুলা ম্যাচের, মনে করেন একটা ম্যাচের দিয়াশলাই, ঠিক আছে, একটা দিয়াশলাই, এটা হচ্ছে এরকম। আর মনে করেন অনেকগুলা দিয়াশলাইকে আমরা বেঁধে ফেলছি, এটা হচ্ছে এরকম, তাই না? বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এই ওয়্যারে মনে করেন একটাই কন্ডাক্টর আছে, বাট এই ওয়্যারে যে কন্ডাক্টর যেটা আছে এরকম সলিড না থেকে এরকম গুচ্ছ গুচ্ছ মানে স্ট্র্যান্ড আকারে আছে। এই জন্য এটাকে আমরা বলতেছি কম্পোজিট কন্ডাক্টর। আমরা যদি এই যে চিত্রটা দেখি, দেখেন যে ওই যে মাঝখানে যে এরকম যে ছোট ছোট যে গুচ্ছগুলা, সেই গুচ্ছগুলো এখানে আলাদা করে দেখানো আছে। এই যে এই পুরাটা মিলে হচ্ছে একটা কন্ডাক্টর, মানে একটা ওয়্যার। তেমনি এই পুরাটা মিলে হচ্ছে একটা ওয়্যার। বুঝতে পারছেন? তাহলে কম্পোজিট কন্ডাক্টর কাকে বলতেছি? কম্পোজিট কন্ডাক্টর হচ্ছে যে এমন একটা কন্ডাক্টর, মানে স্ট্যান্ডার্ড কন্ডাক্টর। তাহলে দেখেন পিডিএফটাতে কম্পোজিট কন্ডাক্টরে কি থাকে,
দুই বা দুইয়ের অধিক সংখ্যক স্ট্র্যান্ড থাকে। স্ট্র্যান্ড হচ্ছে যে গুচ্ছগুলো, এই যেগুলা। তার মানে আমার কম্পোজিট কন্ডাক্টরে দুই বা দুইয়ের অধিক স্ট্র্যান্ড থাকে। কারণ স্ট্র্যান্ড গুলা কি থাকে দেখবেন, স্ট্র্যান্ড গুলো আমার প্যারালালে থাকে, একে অপরের সাথে আমার প্যারালালে আছে, ঠিক আছে। এখন দেখেন, আচ্ছা এটা একটু দেখাচ্ছি আমি আপনাদের হোয়াইট বোর্ডে যে, আচ্ছা এক একটা স্ট্র্যান্ড আমার হচ্ছে কি প্যারালালে আছে। এখন দেখেন প্যারালালে যেহেতু আছে, এবং এটার মানে হচ্ছে কি দেখেন, এমন একটা জিনিস চিন্তা করেন যে আমার ইলেকট্রিক্যাল স্ট্র্যান্ড গুলো পরস্পর প্যারালালি আছে। এখন আমার যদি পাথগুলা প্যারালালি হয় তাহলে কারেন্ট গুলা ভাগ হয়ে যায় না। ধরেন এখানে আমার টোটাল আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এখন এগুলো মনে করেন এক একটা স্ট্র্যান্ড, তাইলে যেহেতু আমার স্ট্র্যান্ড গুলা পরস্পর প্যারালালি আছে, টোটাল যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা আমার কি হবে, এই স্ট্র্যান্ডের মধ্য দিয়ে ভাগ হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা এখন দেখেন, যেহেতু এখন এই কম্পোজিট কন্ডাক্টরের আরেকটা বৈশিষ্ট্য হলো যে কারেন্ট যেগুলা ভাগ হয় সেগুলো আমার ইকুয়ালি ভাগ হয়, ঠিক আছে, ইকুয়ালি ডিভাইডেড হয়। এখন একটু চিন্তা করেন, এখানে আমার দেখেন, এখানে আমার দুইটা কন্ডাক্টর আছে, আগেও ছিল দুইটা কন্ডাক্টর। কন্ডাক্টর যে দেখেন এখানে আগে ছিল দুইটা কন্ডাক্টর, এই 1 নাম্বার কন্ডাক্টর, এখানে 2 নাম্বার কন্ডাক্টর, এগুলো ছিল পুরোটা সলিড। এখানে কিন্তু যেরকম গোল গোল কিছু ছিল না, যেটাগুলো আমরা বলতেছি স্ট্র্যান্ড, সহজভাবে বোঝানোর জন্য। তাহলে দেখেন এখানেও আমার দুইটা কন্ডাক্টর আছে, এই একটা কন্ডাক্টর যেটাকে আমরা বলতেছি এক্স কন্ডাক্টর, এবং আরেকটা বলতেছি কন্ডাক্টর ওয়াই। বাট এখানে সলিড না থেকে যেরকম গোল গুচ্ছ গুচ্ছ আকারে আছে, স্ট্র্যান্ড আকারে আছে, এই যেরকম স্ট্র্যান্ড আছে, প্রত্যেকটা কন্ডাক্টর এরকম ভাবে স্ট্র্যান্ড আছে, এই জন্য এটাকে বলতেছি কম্পোজিট কন্ডাক্টর। এখন দেখেন যে আমরা যদি, এটা হচ্ছে ধরেন একটা কন্ডাক্টর, এটা ধরেন আরেকটা কন্ডাক্টর, এটাও সিঙ্গেল ফেজ 2 ওয়্যার লাইনের জন্য। এখন যেটা হচ্ছে দেখেন এখানে কয়টা স্ট্র্যান্ড আছে, দেখেন এখানে স্ট্র্যান্ড গুলোকে আমরা বলতেছি এ বি সি, ধরেন আরো স্ট্র্যান্ড দিয়ে তারপর এন, তাহলে এখানে আমার স্ট্র্যান্ড আছে কত সংখ্যক, কয়টা স্ট্র্যান্ড আছে, এন সংখ্যক স্ট্র্যান্ড আছে না? জি স্যার। তাহলে এখানে আমার কত সংখ্যক স্ট্র্যান্ড আছে বলেন তো? স্যার এম সংখ্যক নাকি স্যার? হ্যাঁ, এখানে আমার স্ট্র্যান্ড আছে এম সংখ্যক, তাহলে এখানে আমার স্ট্র্যান্ড আছে এন সংখ্যক, এখানে আমার স্ট্র্যান্ড আছে এম সংখ্যক। আচ্ছা এখন দেখেন তার মানে কি, যে ধরেন আমার ওই ওয়্যার যেটা বলতেছি, এই ওয়্যারের মধ্যে আমার টোটাল কারেন্ট যাচ্ছিল আই, যেহেতু আমার এখানে অনেকগুলো স্ট্র্যান্ড আছে, তো এখানে আমরা বলতেছিলাম দেখেন প্রথমে ছিল এ, তাহলে এ স্ট্র্যান্ড, তাহলে তারপর ধরলাম বি স্ট্র্যান্ড, তারপর ধরলাম সি স্ট্র্যান্ড, তারপর এভাবে করতে করতে ডট 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 দিয়ে অনেকগুলো আছে মাঝখানে, তারপরে বলতেছি এন সংখ্যক, মানে এখানে এন সংখ্যক স্ট্র্যান্ড আছে। এবং দেখেন এই কারেন্টটা তাহলে যেহেতু দেখেন এন সংখ্যক, যেহেতু এই স্ট্র্যান্ড গুলা প্যারালালি আছে, তার মানে এন সংখ্যক ওয়ে আছে আমার কারেন্টটা পাস করার, তাহলে দেখেন কারেন্টটা কি হবে, ভাগ হয়ে যাবে, এবং অবশ্যই ইকুয়ালি হবে। কম্পোজিট কন্ডাক্টরে কারেন্টটা ভাগ হবে ইকুয়ালি। তাহলে যদি ইকুয়ালি ভাগ হয় তাহলে আমার প্রত্যেকটা স্ট্র্যান্ডের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে বলেন তো? টোটাল কারেন্টটা আমার ইকুয়ালি ডিভাইডেড হবে, তাহলে আই বাই এন সংখ্যক কারেন্ট যাবে না প্রত্যেকটা স্ট্র্যান্ডের মধ্য দিয়ে? ধরেন আমার এখান দিয়ে, ধরেন এখানে আমার 9 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, তাহলে এই 3টা লাইন আছে, তাহলে যদি ইকুয়ালি কারেন্ট যেতে চায়, যেহেতু 3টা লাইন, তাহলে টোটাল কারেন্ট হচ্ছে 9, তাহলে 9/3, তার মানে কি প্রত্যেকটা স্ট্যান্ডের মধ্যে 3 অ্যাম্পিয়ার করা যাবে। তাহলে দেখেন 3 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার, তাহলে 3 + 3 6 আর 3 9, তাহলে টোটাল কারেন্ট মিলে গেছে না? তাহলে এখানেও আমার এই আই ডিভাইডেড বাই কত সংখ্যক স্ট্যান্ড আছে, এন সংখ্যক, তাহলে প্রত্যেকটা স্ট্যান্ডের মধ্য দিয়ে আমার আই পরিমাণ কারেন্ট যাবে। বুঝতে পারছেন? তাহলে এটার মধ্য দিয়ে আমার আই বাই এন পরিমাণ কারেন্ট যাবে, এই বি স্ট্যান্ডের মধ্য দিয়েও আমার আই বাই এন পরিমাণ কারেন্ট যাবে, এটার মধ্য দিয়ে আমার আই বাই এন পরিমাণ কারেন্ট যাবে। বুঝতে পারছেন? বুঝা গেছে কথা? জি স্যার। আচ্ছা তাহলে দেখেন এই কন্ডাক্টরেও যেহেতু আমার আই পরিমাণ কারেন্ট যাচ্ছিল, এই কন্ডাক্টর ওয়্যার মধ্য দিয়েও আমার আই পরিমাণ কারেন্ট যাবে।
এখন এখানে আমার কয়টা স্ট্যান্ড আছে? এম। টোটাল কারেন্ট যাচ্ছে আই। তাহলে প্রত্যেকটা যে ছোট ছোট যেগুলো আমরা বলতেছি স্ট্যান্ড, তাহলে প্রত্যেকটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে বলেন তো, আপনারা বলেন। সমান কারেন্ট যাবে স্যার। মানে কি পরিমাণ কারেন্ট যাবে? আই বাই এম সংখ্যক না? আই বাই এম পরিমাণ। হ্যাঁ, প্রত্যেকটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে তাহলে এই স্যার আই প্রত্যেকটা বাই এন সংখ্যক জি। এই যে আমরা স্ট্যান্ড মানে যে প্রত্যেকটা একটা করে গোল চিন্তা করেন, একটা করে গোলের যেটা, তাহলে এই প্রত্যেকটা এই গোল যেটা যেটা এগুলো ছোট ছোট কন্ডাক্টর, এগুলোর মধ্য দিয়ে আমার যাচ্ছে হচ্ছে এগুলোকে আমরা স্ট্যান্ড বলি সহজ ভাষায়। তাহলে দেখেন এই প্রত্যেকটার মধ্য দিয়ে যাবে তাহলে আই বাই এম পরিমাণ কারেন্ট। তাইলে এই যে এ, এটাকে আমরা বলতেছি এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি এবং ডি এন। তাহলে এই এর মধ্যে দিয়ে যাবে কত? আই বাই এন। আর এ প্রাইমের মধ্যে দিয়ে যাবে কত? আই বাই এম। তাই তো? বুঝতে পারছেন কথা তাহলে? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে এখানে এই কথাগুলোই বলা আছে যেটা আমি আপনাদেরকে বুঝালাম। এখন দেখেন আমরা বের করতে চাচ্ছি টোটাল সিস্টেমের হচ্ছে ইন্ডাকটেন্সটা। তাহলে দেখেন কিভাবে বের করছিলাম আমরা আগে, যে পুরোটা কন্ডাক্টরের জন্য বের করছিলাম এই একটা, তারপর 2 নম্বর কন্ডাক্টরের জন্য বের করছিলাম, তারপরে দুইটা কন্ডাক্টর যোগ করলে আমরা পুরো সিস্টেমের জন্য বের করতে পারতেছি। এখানেও সেম। এখানে হচ্ছে কি দেখেন, আমরা এ স্ট্যান্ডের জন্য বের করব, বি স্ট্যান্ডের জন্য বের করব, বের করে টোটালটা যোগ করব, যোগ করলে আমার এই কন্ডাক্টর এক্স এ পাবো। ঠিক তেমনি এ প্রাইম বি প্রাইম এ প্রাইমের জন্য বের করব, বি প্রাইমের জন্য বের করব। এভাবে টোটালি এম সংখ্যক যোগ করলে আমি কন্ডাক্টর ওয়াই এর জন্য পাবো। দেন কন্ডাক্টর এক্স এর সাথে প্লাস কন্ডাক্টর ওয়াই এর যে ইন্ডাকটেন্স, সেই দুটো যোগ করলে আমরা টোটাল এই পুরো সিস্টেমের জন্য যে টোটাল যে ইন্ডাকটেন্স এল সেটা আমরা পাবো। তো দেখেন আমরা যদি কন্ডাক্টর এক্স এর জন্য যদি আমরা ইন্ডাকটেন্স এল এক্স টা বের করতে পারি, তাহলে আমরা ওয়াই এর জন্য বের করতে পারবো, কোনো সমস্যা হবে না। এখন দেখেন আমরা কিভাবে বের করতে পারি এটা। এই যে দেখেন আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি আপনাদের, এটা দেখেন এই জিনিসটা কিভাবে আসে, এটা আমি আপনাদের সহজে বলে দিচ্ছি, দেখেন মনে রাখানোর জন্য কিভাবে লিখবেন। ফার্স্টে আমি একটু চিত্রটা আঁকি। ধরেন এই পাশে হচ্ছে যে আমার কন্ডাক্টর এক্স আছে, আর এই পাশে হচ্ছে আমাদের কন্ডাক্টর ওয়াই। এখানে স্ট্র্যান্ড ছিল, এই স্ট্র্যান্ডটাকে আমরা বলতেছি এ, এই স্ট্র্যান্ডটাকে আমরা বলতেছি বি, এই স্ট্র্যান্ডটাকে আমরা বলতেছি সি, এবং এটাকে আমরা বলতেছি এন। এখানে একটা আচ্ছা, এই স্ট্যান্ডটাকে আমরা বলতেছি কত? এ প্রাইম। এই স্ট্যান্ডটাকে আমরা বলতেছি বি প্রাইম। এই স্ট্যান্ডটাকে আমরা বলতেছি সি প্রাইম এবং সি প্রাইম, এবং এই স্ট্যান্ডটাকে আমরা বলতেছি এম। আচ্ছা, এখন দেখেন কিভাবে বের করব। আমরা ফার্স্টে এই যে ছোট যে স্ট্যান্ডটা আছে এক্স নাম্বার কন্ডাক্টর, আমরা ফার্স্টে এক্স কন্ডাক্টর নিয়ে বিবেচনা করব। আমরা ফার্স্টে বের করব এল এক্স। এল এক্স যদি বের করতে চাই, তাহলে এই এল এ, এল সি, এল বি, এল বি, এল সি, এল এন প্রত্যেকটার জন্য বের করতে হবে। তাহলে দেখেন ফার্স্টে আমরা বের করতে চাচ্ছি কোনটার জন্য? ফার্স্টে আমরা বের করতে চাচ্ছি এই যে এল এর জন্য, এই যে এল এ, এটার জন্য। আচ্ছা, এখন দেখেন আমরা নরমাল এল এ লিখলাম। আমরা নরমালি ইন্ডাকটেন্সের যে সূত্রটা জানি এল, সেটা কত? বেসিক যে সূত্রটা সেটা ছিল এল ডিভাইডেড বাই এল ইকুয়ালস টু সাই বাই কত ছিল? আই, তাই না? সাই মানে হচ্ছে যে আমার ফ্লাক্স লিংকেজ ডিভাইডেড বাই হচ্ছে কারেন্টের পরিমাণ। তাহলে এখানে আমরা বের করতে চাচ্ছি এল এ, মানে এই এ অংশের জন্য। তাহলে এল এ হবে কত? ইকুয়ালস টু সাই এ ডিভাইডেড বাই এইটুকুর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা। তাহলে এইটুকুর মধ্যে দিয়ে আমি কি বলছিলাম যে এই টোটালটার মধ্যে দিয়ে যে কারেন্ট আই, এবং যেহেতু এন সংখ্যক স্ট্যান্ড আছে, তাহলে প্রত্যেকটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছিল? আই বাই এন না? তাহলে এখানে যেটা হবে আই বাই এন। বুঝতে পারছেন? দেখেন বুঝতে পারলে বলেন। স্যার উপরেরটা আমাদের সূত্র, এই তো।
এটা তো আমাদের বেসিক সূত্র, যে কোনো একটা ইন্ডাকটেন্স যদি আমরা বের করতে চাই তাহলে হবে সাই ডিভাইডেড বাই আই, মানে আমার ফ্লাক্স লিংকেজ ডিভাইডেড বাই কারেন্টের পরিমাণ, ঠিক আছে? এখন আমরা আচ্ছা। এল এখন এই ছোট একটা অংশটুকু জন্য আমরা বের করতে চাচ্ছি, তাই এটার জন্য আমরা বলতেছি এ, যেহেতু এটা এ, এল ইকুয়ালস টু তার মানে কি সাই এ ডিভাইডেড বাই কত হবে, সাই এ ডিভাইডেড বাই ধরেন আই এ হবে। এখন আমরা কি বলতেছিলাম, আই এ না, সেই আই এ হচ্ছে জি স্যার। আপনার প্রত্যেকটা কন্ডাক্টরে বলছিলাম কি টোটালটার মধ্যে দিয়ে যে আমার আই কারেন্ট, তাহলে এন সংখ্যক স্ট্যান্ড আছে, তাহলে প্রত্যেকটা ছোট ছোট অংশের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, আই বাই এন না, এন পরিমাণ আই বাই এন। হ্যাঁ সেটাই লিখছে আই বাই এন। দেখেন বুঝতে পারছেন কিনা? জি স্যার এখন বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, দেখেন এখন আপনারা, এটা আমি একটা শর্ট টেকনিক দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে সহজে বুঝতে পারবেন। দেখেন প্রথমে যা লেখা তা লিখবেন, 2 ইন্টু এন সংখ্যক স্ট্যান্ড আছে, তাহলে এন লিখলেন, ইন্টু 10⁻⁻7 লিখলেন, ঠিক আছে? দেন লন লিখবেন, দেন এখানে একটা বড় ইকুয়েশন আসবে, সেটা কিভাবে লিখবেন সেটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আগে আমি লিখি তারপর বুঝাচ্ছি। এগুলা প্রত্যেকটার ইউনিট হবে হেনরি পার মিটার, ঠিক আছে? ইউনিট হবে হেনরি পার মিটার, ইউনিটটা লিখলাম না, আচ্ছা লিখেছি। আচ্ছা এখন দেখেন কিভাবে লিখছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখানে আমরা বের করতেছি এল এর জন্য, এটা হচ্ছে এল এ, তার মানে এখানে দেখেন আমরা ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে? দেখেন আমি কিন্তু বারবার বলতেছি ভালো করে খেয়াল করতে হবে। উপরে এই যে উপরে যে অংশটা লিখবো, মানে লনের এই যে লব, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। লবে যে অংশটা লিখবো সেটা হচ্ছে কি অপরের সাথে আমরা তুলনা করব, মানে অন্যজনের সাথে তুলনা করব। আর যখন হর লিখবো তখন নিজেদের মধ্যে তুলনা করব। মনে রাখেন, শুধু এইটুকু মনে রাখেন, লনের উপরে যেটা লিখবো সেটা হচ্ছে অপরের সাথে, আর নিচে যেটা লিখবো সেটা হচ্ছে নিজের সাথে। আচ্ছা গেল। এখন দেখেন আমরা লিখতেছি এল এ, এল এ মানে হচ্ছে এটা, তাহলে এটা কোন কন্ডাক্টরের আন্ডারে আছে, এক্স কন্ডাক্টরের আন্ডারে আছে না? জি স্যার। আচ্ছা এক্স কন্ডাক্টরের আন্ডারে আছে। এখন দেখেন উপরে যেটা ফার্স্টে দেখেন একটা রুট ওভার দিয়ে নিবেন, রুট ওভার দিয়ে দেখেন অপরের সাথে তুলনা, অপরে তার মানে দেখেন অপরে কন্ডাক্টরে আমার কয়টা স্ট্যান্ড আছে, এম না, এম সংখ্যক, এখানে তো অনেকগুলা আছে, মানে ডট ডট দিয়ে বলছিলাম। তাহলে ধরেন এখানে অনেকগুলা আছে, তার মানে কয়টা আছে লাস্ট এম, তার মানে এম সংখ্যক, তাই না? তাই এখানে এম লিখবেন, ঠিক আছে? এরপর কি করবেন, অপরের সাথে তুলনা করার চেষ্টা করবেন, যেহেতু এ, যেখানে দেখেন এ, তাহলে এ থেকে অপরগুলার সাথে তুলনা করবেন, অপরগুলা অন্যদের সাথে, এ থেকে এ প্রাইম, তাহলে কত আসবে, এটা দূরত্ব হচ্ছে ডি এ প্রাইম, ডি এ প্রাইম, দেন এর সাথে আবার বি, তাহলে কত আসবে ডি এ বি প্রাইম, দেন এর সাথে আবার কত সি, তাহলে কত আসবে ডি এ সি প্রাইম। এভাবে ডট ডট মানে আরো অনেকগুলো আছে, অনেকগুলো হইতে হইতে দেন লাস্টেরটার সাথে, লাস্ট কত এর সাথে এম, তাহলে ডি ইন্টু এ এম, ডি এ এম আর কি, বুঝা গেছে উপরে জি টুক? স্যার। আচ্ছা এখন দেখেন নিচের টুক কিভাবে লিখবো, এটা ভালো করে খেয়াল নিজের করতে সাথে। হবে। হ্যাঁ এটা হচ্ছে নিজের সাথে, তাহলে নিজের মানে হচ্ছে কি দেখেন এ কন্ডাক্টর, তাহলে এ মানে হচ্ছে কি কন্ডাক্টর এক্স, তাহলে নিজের মানে হচ্ছে কয়টা আছে এন, তাহলে এই কারণে আমরা এল লিখছি, ঠিক আছে? দেন এই এর জন্য চিন্তা করতেছি, তাহলে এর জন্য আমার নিজের রেডিয়াসটা লিখবো, তাহলে এর রেডিয়াস হচ্ছে কত, ওই যে আমরা দেখেন এর রেডিয়াস না, ওই এর জন্য একটা মানে নিজের কন্ডাক্টরের জন্য যে একটা ফ্যাক্টর আসে না নিচে, আমরা কি বলছিলাম আর প্রাইম এ, সেটা হচ্ছে কত
আর এ তারপর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1/4 লিখছিলাম না, ওইটা আর প্রাইম একটা নিচে ফ্যাক্টর আসে সেটা লিখলাম আর প্রাইমে, দেন এর সাথে নিজের মানে এর সাথে আবার বি এর, তাহলে ডিএবি, দেন এর সাথে সি, তাহলে কত এসি ডিএসি, এভাবে করতে করতে লাস্ট তাহলে কত ডিএএন। ঠিক আছে, দেখেন বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছেন। তাহলে এইভাবে আমি এ বের করলাম, ঠিক আছে, এল এ বের করলাম। তাহলে আমরা স্যার যদি এলবি হ্যাঁ, এখন এখান থেকে যদি আমরা এলবি বের করি, এলবির জন্য দেখেন কত হবে, এলবি মানে হচ্ছে এক্স কন্ডাক্টরের আন্ডারে এই বিটা, তাহলে সেটা হবে 2n ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, একটু মিনিট, 2n ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, দেন হচ্ছে লন, উপরে লিখবো অপরের সাথে, তাহলে প্রথমে এটা রুট ওভার দিয়ে নিব, তাহলে অপর কত m সংখ্যক স্ট্র্যান্ড, তাহলে এখানে m লিখলাম, দেন যেহেতু বি অপরের সাথে ইয়া করতে হবে, আমি এগুলো মুছে দেই। আচ্ছা, এখন দেখেন অপরের সাথে, তার মানে এখানে আমরা বলতেছি কার, বি এর সাথে অপরের, তাহলে বি থেকে এ প্রাইম, তাহলে কত হবে বি এ প্রাইম বি এ প্রাইম, ডি তারপরে বি থেকে আবার কত বি এর বি বি সাথে থেকে আবার আছে স্যার বিবি প্রাইম, তাহলে ডি বি প্রাইম, বিবি প্রাইম, আবার বি থেকে আমার আরেকটা, তাহলে কত ডি বিসি প্রাইম, ডিবিসি প্রাইম। এভাবে মাঝখানে BC অনেকগুলা থাকবে, তারপরে লাস্টে যেটা থাকবে বিএন প্রাইম, সেটা হচ্ছে বিএম, ডিএম, ডি বিএম। জি স্যার। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, তারপরে হচ্ছে কি লিখবো, তারপরে হচ্ছে নিচে হচ্ছে নিজেদের সাথে, তাহলে এই নিজের মানে হচ্ছে কি বিটা কার আন্ডারে, এক্স এর আন্ডারে, তাহলে এখানে আমার কত সংখ্যক স্ট্যান্ড আছে, এন সংখ্যক, তাহলে এন লিখলাম, তারপর লিখবো নিজেদের সাথে, তাহলে দেখেন এ বি থেকে, এটা আমি একটু মুছে দেই, নিজেদের সাথে, তাহলে যেটা আসবে বি এর সাথে এ, তাহলে কত DBA আসবে, তাহলে ডি বি বি এ, তারপরে বি এর জন্য আমার একটা ফ্যাক্টর আসে সেটা কত আর প্রাইম বি, বি তারপর হচ্ছে বি এর সাথে আবার সি, তাহলে ডিবিসি, এভাবে করতে করতে লাস্টে যাবেন হচ্ছে ডিবিএন। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ বলেন। বুঝতে পারছি, কিন্তু আর প্রাইম বিটা তো স্যার কি বলেন বুঝি না, তবে স্যার মনে রাখা যায় না যে যখন সি বাই করবো তখন আর প্রাইম সি লিখে দিন শর্টকাট, স্যার হলে হবে না স্যার? হ্যাঁ ওইভাবে লিখেন, দেখেন আমি এটা কেমনে আসছে ওটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি। দেখেন এই আর প্রাইমটা কেন আসছে, দেখেন আমি তো একটু আগেই দেখাইলাম যে নিচেটা আর প্রাইম আসে না, এই যে জি স্যার। যখন আমরা নরমালি এটার জন্য চিন্তা করছিলাম সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইনের জন্য, এখানে নিচে একটা আর প্রাইম আসছিল তাই না, এই যে আর প্রাইম, ওই কন্ডাক্টরের রেডিয়াসের জন্য একটা মান আসছে সেটা হচ্ছে আর প্রাইম। আর প্রাইমটা কত ছিল, আর প্রাইমটা ছিল হচ্ছে আপনার আর ইন্টু পাওয়ার মাইনাস 1/4 তাই না, অথবা আর ইন্টু 0.7788 তাই না, ওইটা রেডিয়াসকে 0.7788 দিয়ে গুণ করলে যেটা আসে ওইটাই, মানে আমি ওইটাই বলছি। তাহলে দেখেন যে আমরা এল এ বের করে ফেলছি এবং এল বিও বের করে ফেলছি। ঠিক আছে, এইভাবে যদি আমরা এখন এল এক্স বের করতে হবে, আমরা এইভাবে বের করতে হবে না স্যার? আমরা এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করার দরকার নেই, আমরা একটা দুইটা বুঝতে পারলে বাকিগুলো এইভাবে আনতে পারবো। ঠিক আছে, তাহলে দেখেন এটা কিভাবে আনা যায়। আচ্ছা, এটা আমি মুছে দিলাম চিত্রটা। চিত্রটা লাগবে। আচ্ছা দেখেন, তাহলে আমাদের এলএক্স কত হবে, মানে টোটাল পুরাটার জন্য যেটা হবে সেটা হচ্ছে এভারেজ, যেটা এভারেজ ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে কত, এখন দেখেন এখন কিন্তু পুরো কন্ডাক্টর নিয়ে চিন্তা করতেছি, তার মানে এল এভারেজ ডিভাইডেড বাই এর মধ্যে এল এভারেজ ডিভাইডেড বাই কত হবে, এন সংখ্যক, এক্স এন এভারেজ ভ্যালু ডিভাইডেড বাই এন,
এখন এল এর এভারেজ ভ্যালু কত? এল এর এভারেজ ভ্যালু হচ্ছে এল এ প্লাস এল বি প্লাস হচ্ছে এল সি, এইভাবে করতে করতে প্লাস ডট 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 প্লাস এল এন ডিভাইডেড বাই এন। এটা হচ্ছে এভারেজ ভ্যালু। আপনি ধরেন যে কি করেন, এভারেজ বের করার সময় যে পাঁচটা ছাত্রের এভারেজ উচ্চতা বের করেন, তাহলে কি করেন, সবগুলো উচ্চতা যোগ করে আপনি 5 জন ছাত্র, যেহেতু তার মানে 5 দিয়ে ভাগ করেন না। 5 জন ছাত্রের উচ্চতার এভারেজ যদি আমরা বের করতে চাই, তাহলে কি করি, 5 জন ছাত্রের উচ্চতা যোগ করে কয়জন ছাত্র সেটা ভাগ করি। ঠিক তেমনি দেখেন, এটা যদি আমরা এভারেজ বের করতে চাই, কার এভারেজ, এই ইন্ডাকটেন্সের এভারেজ, তাহলে সবগুলার এল এ এল বি সবগুলো ইন্ডাকটেন্স যোগ করে কি করতে হবে, যত সংখ্যক আছে সেই সংখ্যাকে ভাগ করতে হবে। এটাই ভাগ করছি। তাহলে দেখেন এখানে আলটিমেটলি কি হবে, তাহলে এটা যদি আমরা বসাই দিই, এল এভারেজের মানটা যদি আমরা এখানে বসাই দেই, তাহলে আসবে এল এ প্লাস এল বি প্লাস এল সি ডট 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 প্লাস এল এন ডিভাইডেড বাই এন স্কয়ার। এ এন আর এইখানকার এন দুটো গুণ হয়ে এন স্কয়ার আসবে। দেখেন, বুঝতে পারছেন? বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন একটু ভালো করে চিন্তা করেন। আমি একটু পিডিএফ এ যাচ্ছি। স্যার এন স্কয়ার এর কথাটা আগে বলবেন স্যার। হ্যাঁ, এন স্কয়ার দেখেন এখানে তো আমরা কি ছিল, আচ্ছা এক মিনিট, এখানে কত ছিল, এল এভারেজ ডিভাইডেড বাই এন না? হ্যাঁ এন ছিল। হ্যাঁ, তাহলে এল এভারেজ কত ছিল, এল এভারেজ কত, এটা ডিভাইডেড বাই, দেখেন এল এভারেজ কত, ধরেন এখানে কিছু নাই, এল এভারেজ হচ্ছে আপনার এ এভারেজ মানটা এখানে লিখেন, তাহলে এটা ডিভাইডেড বাই এন, আবার এই এন এর এই এন, তাহলে এই এনটা যদি নিচে চলে যায় তাহলে কত হবে, এন 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 স্কয়ার হবে না? দুইটা এন স্কয়ার হয়ে গেছে স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এরকম। আচ্ছা, তাহলে দেখেন আমরা তাহলে এখন কিভাবে লিখতে পারি, এই যে খেয়াল করেন, আমরা একটু পিডিএফ এ যাই। এখন দেখেন আমরা এই যে এতটুকু লিখলাম, lx equals to la plus lb plus lc plus dot dot plus ln divided by n square। এখন এখান থেকে এই বড় ইকুয়েশনটা কিভাবে আসলো, এটা শর্টকাট পদ্ধতি দেখাচ্ছে। দেখেন আগের মতোই এখানে 2 × 10⁻⁷ লিখবেন, লেখার পরে লন লিখে উপরে যেটা লিখবেন সেটা হচ্ছে, আমরা কি বলছি, উপরে যেটা লিখি সেটা হচ্ছে অপরের সাথে, তাই না? আর নিচে যেটা লিখি সেটা হচ্ছে নিজেদের সাথে। তাহলে দেখেন ফার্স্টে, তাহলে দেখেন রুট দিয়ে অপরের সাথে লিখবো, এখানে আমরা বের করতেছি কার, এক্স, তাহলে দেখেন অপরে হচ্ছে ওয়াই। তাহলে এই ক্ষেত্রে যেটা করবেন, এল এক্স এ আমার স্ট্যান্ড আছে কত, যেহেতু আমরা গোটা বের করতে চাচ্ছি এখন টোটাল, এই অন্যের সাথে, অন্যতে আমার কয়টা স্ট্যান্ড আছে, এম সংখ্যক, আর এখানে আছে কত, এন সংখ্যক, তাহলে দুইটা গুণ করবেন, তাহলে এম গুণ এন, তাহলে এম গুণ এ, তাহলে এম এন আসলো। আর আমি কি বলছিলাম, নিচে যেটা লিখবেন, নিচের রুটটা কত হবে, নিজের সাথে, অনলি নিজের সাথে, এখানে কত আছে, এন, তাহলে এইটা এন এর স্কয়ার দিবেন। বুঝা গেছে? দেখেন এতটুকু। জি স্যার বুঝতে পারছি, নিজের সাথে। হ্যাঁ, এখন দেখেন, এখন জাস্ট যেটা খেয়াল করবেন, দেখেন আমরা কি করি, যে এখানে দেখেন এল এ প্লাস এল বি প্লাস এল সি গুলাই তো যোগ করতে হবে। তাহলে দেখেন এইটুকু পাইছিলাম আমরা এল এর জন্য, কতটুকু দেখেন, এতটুকু পাইছিলাম কত, আমরা এল এর জন্য না? তাহলে দেখেন ডি এ এ প্রাইম, ডি এ বি প্রাইম, এ সি প্রাইম, এই যে এখানে সেটাই লেখা আছে, এ এ প্রাইম, এ বি প্রাইম, এবং এভাবে করতে করতে এ এম, এটা গেল এর জন্য। তারপরে গুণ আকারে আসবে বি এর জন্য, বি এর জন্য কত, এই যে বি এ প্রাইম, ডিবিবি প্রাইম, ডিবিসি প্রাইম ডট ডট বিএম, এই যে ডিবি এ প্রাইম, বিবি প্রাইম, দেন বিএম, এভাবে ডট ডট করতে করতে আমার লাস্ট আসবে কার জন্য, এখানে আমার আসবে হচ্ছে যে এন এর জন্য। তাহলে এখানে জাস্ট আগে এন লিখে দিবেন, তাইলে এন এ প্রাইম, এন বি প্রাইম, এই যে এন এ প্রাইম, এন বি প্রাইম, তারপর ডট 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 দিয়ে দেন ডি এন এম। বুঝা গেছে? স্যার বুঝা, দুইটা শুধু একসাথে মার্জ করতে আর কি স্যার, এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই। আর নিচে লিখবেন, দেখেন নিচে কোনগুলা লিখবেন, নিচে হবে যে এই নিচের গুলা, তাহলে এখানে কত ছিল, আর প্রাইম এ, ডিএবি, ডিবি, ডিএসসি এবং ডিএএন। আচ্ছা, আর প্রাইমটা আমি পরে দেখাচ্ছি। দেখেন ডিএবি, ডিএসসি, ডিএএন, এখানে দেখেন তাই আছে, ডিএবি, ডিএসসি, ডিএএন, এখানে তাই লিখছে। আর প্রাইম এরটা কি করছে দেখেন, ওরা শুধু বলতেছে যে আর প্রাইম, যেহেতু সবগুলো সিম্বল আমার ডি দিয়ে লেখা, এই কারণে এখানে আমি আর প্রাইম এ চিন্তা, আর প্রাইম এ কে আমরা লিখবো ডিএএ, এই জন্য ওরা ডিএএ, আর প্রাইম এর জায়গায় এই যে এখানে
DAA লিখছে, এটা গেল এর জন্য। তারপর আসবে বি এর জন্য, বি এর জন্য কোনটা যে নিচে DBA, তাহলে DBA আর প্রাইম বি এর জন্য যেহেতু আমরা সবগুলো সিম্বল ডি তে লিখবো ডিবিএ। তাহলে DBB, তাহলে এই DBB ডট 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 DBN। ঠিক এভাবে করে আমরা এখানে কত সংখ্যক আছে n সংখ্যক, যেহেতু আমরা x সংখ্যক এই যে n সংখ্যক LX এর জন্য চিন্তা করতেছি, এখানে আছে x সংখ্যক n সংখ্যক, তাহলে লিখবেন জাস্ট এখানে n টা আগে বসায় দিবেন NA, তারপর NB ডট ডট DNN। বুঝা গেছে? স্যার একটা কোশ্চেন ছিল, করবো কি স্যার? হ্যাঁ বলেন। স্যার আমরা উপরে স্যার উপরে যেহেতু এল এ এল বি এল সি এরকম তিনটা করে মান বের করছি স্যার, তারপর দুইটা স্যার করে আমরা যে দেখতেছি। 2 × 10⁻⁷ লন এখানে এসে দুটা করে কেন নিলাম স্যার আমরা এখানে? ওই দুটা করে, এখানে তো মাঝখানে দেখেন অনেকগুলো আছে ডট ডট দেওয়া না, এভাবে চলতে থাকবে, মাঝখানে অনেকগুলো আছে। অসংখ্য n সংখ্যক। হ্যাঁ আচ্ছা এখানে A, তারপরে বি, তারপর এখানে ডট ডটের মধ্যে সি ডি যা আছে সব পড়ে গেছে, তারপর লাস্টে সব আছে, বুঝতে পারছি স্যার, এখানে শর্টকাটে স্যার লেখা হয়েছে। হ্যাঁ তাহলে দেখেন এই কোশ্চেনটা আমি একটু লিখতেছি, তাহলে এটা বুঝতে পারলে এটাই শেষ, এটাই এইটুকুই যে LX এর মান তাহলে এই পুরোটা, এই কোশ্চেনটা আমি একটু লিখতেছি দেখেন। আচ্ছা দেখেন লিখলাম, এখন আমরা কি বলতে পারি এই কোশ্চেনটাকে আমরা একটু লিখতে পারি LX ইকুয়ালস টু, এটা আমরা দেখাইলাম, তাহলে এই কোশ্চেনটাকে লেখা যায় LX ইকুয়ালস টু 10⁻⁻⁷ দেন লন, এটাকে আমরা বলি DM
এখানে আমরা লিখি, আচ্ছা দাঁড়ান, এটাকে আমরা বলতে এখানে উপরে আমরা লিখি জিএমডি ডিভাইডেড বাই হচ্ছে গিয়া জিএমআর। ঠিক আছে, তাহলে জিএমডি কতটুকু? জিএমডি মানে হচ্ছে যে এই লবে যতটুকু আছে পুরোটুকুকে আমরা জিএমডি বলতেছি। জিএমডি মানে কি স্যার? জিএমডি মানে হচ্ছে জিওমেট্রিক মিন ডিসটেন্স দেখাবো, আর এই জিএমআর মানে হচ্ছে কি এই পুরোটা। এই কারণে এই পুরোটার বদলে আমরা মানে ছোট করে লেখার জন্য এটাকে লিখলাম জিএমআর। তাহলে দেখেন আমরা যদি পিডিএফটাতে একটু যাই, এই যে দেখেন জিএমডি, জিএমডি মানে হচ্ছে কি জিওমেট্রিক মিন ডিসটেন্স, আর জিএমআর, জিএমআর হচ্ছে যে জিওমেট্রিক মিন রেডিয়াস। ঠিক আছে, এখন দেখেন এটা জিএমডি কে আমরা ডিএমও লিখতে পারি, আবার জিএমআর কে ডিএসও লিখতে পারি। এর উপরে জিএমডি লিখছিলাম ডিভাইডেড বাই জিএমআর, এই জিএমডি কে ডিএম লিখতে পারেন, এই যে ডিএম সোজা, জিএমডি মানে হচ্ছে ডিএম আর জিএমআর হচ্ছে ডিএস। তাহলে দেখেন এখানে আমরা এলএক্স বের করছিলাম, ঠিক সেম ভাবে আমরা যেহেতু এলএক্স বের করতে পারছি ওইভাবে আমরা এলওয়াই ও বের করতে পারবো, এবং এলএক্স প্লাস এলওয়াই যোগ করলে আমরা টোটাল যে ইন্ডাকটেন্স মানে লাইনের জন্য যে টোটাল এল, সেই এলটা আমরা পেয়ে যাবো। দেখেন বুঝতে পারছেন? আবার বলবেন? আচ্ছা, এখানে দেখেন আমরা তো এলএক্স পর্যন্ত বের করছি তাই না, এলএক্স। তাহলে আমরা ওই যেভাবে এলএক্স বের করছি ওইভাবে সেম প্রসিজারে আমরা এলওয়াই ও বের করতে পারি। তাহলে এলওয়াই বের করলাম, তাহলে এলএক্স এবং এলওয়াই দুটো যোগ করলেই তো আমরা টোটালটা পাবো তাই না। এই যে এলএক্স প্লাস এলওয়াই দুটো যোগ করলে আমরা টোটাল এলটা পাবো। বুঝতে পারছেন? জি 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 স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে যে আমরা বের করতে পারি। তাহলে দেখেন এই রিলেটেড একটা ম্যাথ আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো, তখন আশা করি অনেকখানি কনফিউশন দূর হয়ে যাবে, বাট অবশ্যই এগুলো পড়তে হবে। এবং আজকের লাস্ট টপিক দেখেন, আমি আজকে এই পর্যন্ত পড়াবো, এই একটা টপিকই বাকি আছে, সেটা হচ্ছে বান্ডেল কন্ডাক্টর। এখন দেখেন আমরা একটু আগে পড়ছিলাম কম্পোজিট কন্ডাক্টর, তাহলে বান্ডেল কন্ডাক্টর কি জিনিস? দেখেন এটা হচ্ছে, ধরেন এটা হচ্ছে আমাদের একটা ওয়্যার ছিল, এই ওয়্যারে জাস্ট এক মিনিট, আচ্ছা ধরেন এইটা আমাদের একটা ওয়্যার ছিল, এই ওয়্যারে কি হয়েছিল যে আমার এরকম একটাই কন্ডাক্টর ছিল যেটা আমরা প্রথমে দেখছি। তারপর আমরা দেখলাম কম্পোজিট কন্ডাক্টর। কম্পোজিট কন্ডাক্টর কি জিনিস দেখেন, ধরেন এরকম একটা ওয়্যার, এবং এই ওয়্যারের মধ্যে যে আমার স্ট্র্যান্ড গুলো থাকে সেগুলোকে আমরা, এই যে ওয়্যারের মধ্যে এরকম স্ট্র্যান্ড গুলো থাকে সেগুলো হচ্ছে স্ট্র্যান্ড, এরকম থাকে, এটাকে আমরা বলতেছিলাম কম্পোজিট কন্ডাক্টর। আচ্ছা, এখন আমরা বলতেছি বান্ডেল কন্ডাক্টর। বান্ডেল কন্ডাক্টর নাম শুনে বুঝতে পারতেছেন কি করতেছে, কন্ডাক্টর গুলাকে বান্ডেল করতেছে তাই না, মানে অনেকগুলা বান্ডেল, আমার কন্ডাক্টরের অনেকগুলা বান্ডেল। তার মানে হচ্ছে কি দেখেন এই পুরাটা একটা কন্ডাক্টর মানে ওয়্যার, এই ওয়্যারের মধ্যে এরকম এই যে এরকম যেটা কন্ডাক্টর ছিল এরকম আমার কন্ডাক্টর গুলা অনেক থাকবে। এগুলো আবার মানে হচ্ছে কি আমি কন্ডাক্টর গুলাকে বান্ডেল করছি, এবং এই কন্ডাক্টরের মধ্যে আবার এরকম স্ট্যান্ডার্ড থাকতেও পারে, যেটা ইচ্ছা এরকম স্ট্যান্ডার্ড থাকতে পারে, যেরকম ছোট ছোট থাকতে পারে আবার নাও থাকতে পারে। মানে বান্ডেল কন্ডাক্টর হচ্ছে সোজা কথায় আপনার অনেকগুলো কন্ডাক্টরের বান্ডেল। দেখেন বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের বান্ডেল কন্ডাক্টর। দেখেন বুঝতে পারছেন? জি স্যার, মানে অনেকগুলো তার একসাথে থাকবে, কন্ডাক্টর একসাথে থাকবে আর কি স্যার। কন্ডাক্টর বান্ডেল, তার না কন্ডাক্টর বলে, তার তো হচ্ছে এই পুরাটা মিলে একটা তার তাই না, একটা ওয়্যার। জি স্যার।
তাহলে এটা হচ্ছে আমাদের বান্ডেল কন্ডাক্টর। তাহলে এখন দেখেন যে বান্ডেল কন্ডাক্টর অ্যাডভান্টেজ কি কি, এগুলো আমরা হাই ভোল্টেজে ইউজ করি, ঠিক আছে। তো বান্ডেল কন্ডাক্টর যদি আমরা ইউজ করি, এর অ্যাডভান্টেজ গুলো এখানে দেখেন, এখানে কয়টা কন্ডাক্ট, এটা পুরো এই দুইটা মিলে, দুইটা কন্ডাক্টর মিলে পুরো একটা ওয়্যার। তাহলে এটা কয়টা কন্ডাক্টরের বান্ডেল? দুইটা কন্ডাক্টরের। এটা কয়টা কন্ডাক্টরের বান্ডেল দেখেন তো? তিনটা। আর এটা কয়টা কন্ডাক্টরের বান্ডেল? চারটা, তাই না? চারটা। তাহলে দেখেন এই বান্ডেল কন্ডাক্টর করলে আমার অ্যাডভান্টেজ কি কি? একটা হচ্ছে যে করোনার ইফেক্টটা কম হয় এবং স্কিনের ইফেক্টটাও কম হয়। 2 নাম্বার হচ্ছে যে ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালুগুলো আমার কম হয়। 3 নাম্বার হচ্ছে যে ভোল্টেজের যে লস সেটা কম হয়। তার মানে ভোল্টেজ লস কম হলে আমার ভোল্টেজ রেগুলেশন ভালো হয়, ভোল্টেজ রেগুলেশন ভালো হলে আলটিমেটলি আমার এফিশিয়েন্সি বেশি হয়। বুঝতে পারছেন? তার মানে বান্ডেল কন্ডাক্টর হচ্ছে আমার অনেকগুলো সাব কন্ডাক্টর মিলে তৈরি হচ্ছে, ঠিক আছে, যে অনেকগুলো 2 or more সাব কন্ডাক্টরস। আর কম্পোজিট যেটা ছিল, কম্পোজিট কন্ডাক্টর, সেটা হচ্ছে যে কম্পোজিট কন্ডাক্টর ইজ মেড আপ অফ 2 or more স্ট্র্যান্ডস। ঠিক আছে, বোঝা গেছে? এখানে ছিল 2 or more স্ট্র্যান্ডস। আর বান্ডেল কন্ডাক্টর হচ্ছে যে 2 or more সাব কন্ডাক্টরস। বুঝতে পারছেন কথা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হচ্ছে যে আমরা ওই কম্পোজিট কন্ডাক্টর রিলেটেড একটা ম্যাথ করব, ইন্ডাকটেন্সে কিছু ম্যাথ করব, তারপর হচ্ছে গিয়ে আমরা ট্রান্সপোজিশন টেকনিক থেকে শুরু করব। যা এটা আমার ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স দুইটার জন্যই আছে ট্রান্সপোজিশন টেকনিক, একটা এটা মার্জ করে করালেও হবে, সমস্যা নেই। স্যার জি স্যার। তাহলে দেখেন আচ্ছা। নেক্সট ক্লাসে আমি পড়াবো, নেক্সট ক্লাসে আপনাদের যেটা হচ্ছে পড়াবো প্লাস হচ্ছে একটা 5 মার্কের একটা অ্যাসাইনমেন্ট দিব, এটা আপনারা জমা দিবেন। তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে নেক্সট ক্লাস, তারপরে ক্লাসে হচ্ছে যে আপনাদের আমি একটা সিটি 1 নিব, ঠিক আছে, আমি আগে থেকে বলে দিলাম। তাহলে আজকে আপনাদের 6 নাম্বার ক্লাস, 8 নাম্বার ক্লাসে পড়াবো, প্লাস হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দিব। আর 8 9 গেল, ওটা হচ্ছে যে কত 6 7 8 গেল। আর 9 10 ক্লাসে আপনাদের আমি হচ্ছে যে একটা পরীক্ষা নেব আর পড়াবো, ঠিক আছে, সিটি 1 নিব, এটা গুগল ফর্মে। জি স্যার। স্যার আপনি অ্যাটেন্ডেন্সটা কিভাবে দিবেন আমরা সব সময়? অ্যাটেন্ডেন্স তো এটা আমি প্রথম ক্লাসে বলছি, কিভাবে দেয় একজন বলেন তো? চ্যাট বক্সে। হ্যাঁ, চ্যাট বক্সটা ইউজ করে আপনার নাম এবং আইডি দিবেন। এক একজনে এক এক ভাবে দেয় তো স্যার, মনে থাকে না প্রত্যেক না না, ক্লাসে। সবাই এইভাবেই দিবেন। চ্যাটে এই চ্যাট অপশনটা লিখে নাম এবং আইডি, এটা মাস্ট, এটা হচ্ছে যে আমার ক্লাসে এরকম ভাবেই দিবেন, ঠিক আছে। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, যারা স্যার যারা দেন নাই তারা সবাই একবার দিয়ে তাহলে দিয়ে দিন, যারা আগে দিয়েছেন তাদের আর দরকার নেই। হ্যাঁ বলেন। স্যার অ্যাসাইনমেন্টটা কি স্যার 8 নম্বর ক্লাস পর্যন্ত হবে না 6 নম্বর পর্যন্ত স্যার? না না, অ্যাসাইনমেন্টটা ওইটা ওই ক্লাসের মধ্যেই জমা দিতে হবে না, ওইটার আপনার টাইম পাবেন, ঠিক আছে। স্যার স্যার এই ক্লাস পর্যন্ত রাখেন স্যার। আচ্ছা ঠিক আছে, অ্যাসাইনমেন্ট তো বেশি ইয়া হবে না, সমস্যা 5 মার্কের আছে। জি স্যার।